আমি আছি, তুই আমার উপরে ভরসা রাখতে পারিস। আচ্ছা, আসছি। কিছুক্ষণ পর মুন্না বাসায় আসে, তাকে নিয়ে ত্রিধার কাছে গেলাম। এই যে শোন, তোর বেয়াদবির শাস্তি তোকে ভালোভাবে দিতে পারিনি, সো এখন তুই আমাদের জন্য কফি বানা কিচেনে গিয়ে। আমি আর আকাশ বসে বসে মুভি দেখব। আমি তো কফি বানাতে পারি না। পারিস কি পারিস না সেটা তোর ব্যাপার, তোকে বলেছি কফি বানিয়ে আনতে, সো কফি বানিয়ে আন, না হয়তো তোর রক্ত কফির মগে নিয়ে পান করব। দিদার কথা শুনে মুন্না তাড়াতাড়ি কফি বানাতে চলে যায়। অন্যদিকে আকাশ গিয়ে তিধার পাশে চুপ করে বসে পড়ে। কিরে, তোর সমস্যাটা কোথায়? কই, কিসের সমস্যা? তুই এভাবে বসেছিস কেন? শুরুতে কি এভাবে বসেছিলি? না। তাহলে আগের মতো আমায় জড়িয়ে ধরে বস। ত্রিধার কথা মতন ওকে আবার জড়িয়ে ধরলাম। সেও আমায় জড়িয়ে ধরে বুকের মধ্যে মাথা রাখলো। ভিতরে কেমন যেন এক ধরনের তুফান বইছে। মনে হচ্ছে যেন নিজের প্রিয় মানুষটাকে বুকে জড়িয়ে নিয়ে রেখেছি, কিন্তু সত্যি তো এমনটা না। কারণ ত্রিধার চাওয়া পাওয়া কি সেটাই বুঝতে পারছি না। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মুন্না কফি বানিয়ে নিয়ে এলো। ত্রিধা মুন্নার হাত থেকে কফি নিয়ে এক চুমুক দিতেই তার চেহারার রং পরিবর্তন হয়ে যায়। সে কফির মগ আর কফি সহ ফিক্কা দিয়ে ফেলে দেয়। তোদের দিয়ে আসলেই কোনো কাজ হবে না, তুই আসলেই একটা গাধা। তোর মতন গাধা দুনিয়ার জন্য একটা বোঝা। মুন্না মাথা নুইয়ে রেখেছে, ভিতরে ভিতরে সে ভয়ে মরে যাচ্ছে। আচ্ছা শুন, তুই গাধা হোস আর যাই হোস না কেন, আকাশের দেখাশোনা আজ থেকে তুই করবি। ওর চলাফেরায় যেন কোনো ধরনের সমস্যা না হয়, তার সমস্ত প্রয়োজন তুই পূরণ করবি। তার জন্য যত টাকার প্রয়োজন হয় আমাকে জানাবি তুই। দিদার কথা শুনে আকাশ আর মুন্না দুজনে তাজ্জব হয়ে যায়। কি বলেছি মাথায় ঢুকেছে তোর? জি হয়েছে, এবার আমি চললাম। আর আকাশ, তুই কালকে তাড়াতাড়ি কলেজে চলে আসবি, আমি অপেক্ষা করব কলেজে। আচ্ছা। তারপর ত্রিধা চলে গেল মুভি শেষ না করেই। ত্রিধা যাওয়ার পর অনেকটা সময় মুন্না আর আমি আড্ডা দিলাম বলতে ত্রিধার বিষয় নিয়েই কথা বলেছি। তারপর রাতে মুন্নাও চলে যায়। পরের দিন সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। রিক্সা করে কলেজে যাচ্ছি, প্রায় পৌঁছে গিয়েছে কলেজে। হঠাৎই দেখি কালকে সেই ছেলেগুলো পথ আটকে দাঁড়িয়ে আছে যাদেরকে তৃষা মেরেছিল। সেই ছেলেগুলো প্লাস আরো অনেক ছেলে পেলে আছে তাদের সাথে, সবার হাতে লাঠি সোটা। তাদেরকে দেখে আমি রিক্সা থেকে নেমে গেলাম। মামুর বেটা, আজ তোকে পেয়েছি। তোর জন্য গতকাল ত্রিধার কাছে মার খেয়েছি আমরা, সো আজ তার প্রতিশোধ নিব। আজ তোকে জমের দ্বারে পাঠাবো, দাঁড়া তুই দেখি আজ তোকে কে বাঁচায় আমাদের হাত থেকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, আর সামনে প্রায় 20 থেকে 25 জন ছেলে পেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। এখান থেকে কি দৌড়ে পালিয়ে যাব নাকি তাদেরকে প্রতিঘাত করব। ঠিক তখনই তাদের থেকে একটা ছেলে বলে ওঠে, এই মার শালাকে। আমি তখনও ডিসিশন নিতে পারিনি যে কি করব, কিন্তু তারা সকলেই আমাকে মারার জন্য আমার দিকে তেড়ে ফুড়ে আসছে। আর আমি হাবলার মতন তখনও দাঁড়িয়ে আছি, কিন্তু হঠাৎ করে ছেলেপেলেগুলো আমার দিকে এগিয়ে না এসে উল্টো রাস্তা ধরে দৌড়াতে শুরু করলো। কিরে, কি হয়েছে ওদের? কিছুই তো বুঝে আসছে না, কাকে দেখে তারা এমন উল্টো দৌড়াচ্ছে। আমি কৌতূহল করে পিছনে ফিরতেই দেখি ত্রিধা প্রায় শতাধিক ছেলেপেলে নিয়ে আমার পিছনে দাঁড়িয়ে আছে। এই ভয়াবহ দৃশ্য দেখে কলিজার পানি যেন মুহূর্তের মধ্যেই শুকিয়ে গেছে আমার। অন্যদিকে যারা আমায় মারতে এসেছিল তারা দড়ি ছেঁড়া গরুর মতন ছুটাছুটি করছে। কে কোন দিক দিয়ে পালাবে দিশকুল পাচ্ছে না। তখনই ত্রিধা চেঁচিয়ে উঠল, এই তোরা সব কয়টাকে ধরে এনে আমার সামনে হাজির কর। ত্রিধার কথা মতন তার ছেলেপিলেগুলো তাদের পিছনে ছুটে যায় যারা পালাতে ধরেছে, আর ত্রিধা এসে আকাশের সামনে দাঁড়ায়। এই ছেলে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। ভাগ্যিস, আর একটু দেরি করলে অনেক বড় সমস্যা হয়ে যেত। আল্লাহ বড় বাঁচিয়েছে তোকে, যে আমি সময় মতো চলে এসেছি। কিন্তু ওদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলে পেলে ওদেরকে ধরে আনতে গেছে, ওদের পিঠের চামড়া আমি আজকে তুলে ফেলবো। ত্রিধা আকাশের সামনে দাঁড়িয়ে আছে। ত্রিধার ছেলেপিলেরা একটু পর ফিরে আসে। আপু, ওদের একটাকে ধরতে পেরেছি, বাকি সব কয়টা পালিয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, যাকে ধরে এনেছিস আগে তার হিসেব নিকেশ করি।
ওর সাথে এমন হিসাব নিকাশ করব যে বাকি সব কয়টা ওর অবস্থা দেখে শুধরে যাবে। আমি চুপচাপ ত্রিধার সাথে দাঁড়িয়ে আছি, আর ত্রিধার আগে ফসফস করছে। তার উপরে যেন কোনো ভয়ঙ্কর পিশাচিনি ভর করেছে। সে তার দলের ছেলে, একটা থেকে হকি নাই। তারপর যাকে ধরে এনেছে তাকে গণহারে মারতে শুরু করে। মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলেছে তার। তারপর সে ছেলেটাকে ছেড়ে দিয়ে তার লোকদের বলে, এই তোরা বেটাকে একদম চিরতরে পঙ্গু করে দেন, আমি আমার খায়েশ মিটিয়ে নিয়েছি। আচ্ছা আপু, আমরা দেখছি। ওকে। এই আকাশ, চল তুই আমার সাথে। ত্রিধা আমাকে তার সাথে করে নিয়ে আসলো। তারপর সেখান থেকে নিয়ে এসে সোজা কলেজে চলে গেল। শোন, সোজা ক্লাসে যাবি, একদম কারোর সাথে কোনো রকমের মাখামাখি করবি না, আর কোনো সমস্যা হলে আমাকে ডাক দিবি, মনে থাকবে কথা? আচ্ছা। তারপর ক্লাসে চলে আসলাম, কিন্তু মনের ভিতরে বিশাল রকমের খুশি লাগছে যে কেউ আমার জন্য নিজের সমস্তটা বাজি রাখতে পারে, কেউ আমাকে মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনতে পারে। ত্রিধা নামক মেয়েটাকে মনে ধরে গেছে। আচ্ছা, মেয়েটা কি আমাকে ভালোবাসে? না হলে এমন করে কেন? ভিতরে ভিতরে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে আমার দিক থেকে আমি ঢুলে পড়েছি, সেটা আমি শিওর। না, এই মেয়েটাকে আমার চাই। ওর মতন মেয়ে কারো লাইফে থাকলে মৃত্যুও সেই ব্যক্তির কাছে আসতে ভয় পাবে। মনে মনে কিছু একটা ভেবে নিলাম। তারপর ক্লাসে মন দিলাম। স্যার লেকচার দিচ্ছে, কিন্তু আমার মন অন্যদিকে। দেখতে দেখতে ক্লাস শেষ হয়ে গেল। আজ মন না ক্লাসে আসেনি। আমি চুপচাপ ক্লাস শেষ করে বের হয়ে গেলাম। ক্লাস থেকে বের হতেই দেখি ত্রিধা অনেক কয়জন মেয়ের সাথে গেটের সামনে বসে আছে। সে আমাকে দেখতে পেয়েই ডাক দিল, আয় আকাশ, এদিকে আয়। আমি সোজা চলে গেলাম তার কাছে, গিয়ে তার পাশে চুপচাপ বসে পড়লাম। সে আমায় ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল। নে এটা খা, অনেক সময় তো ক্লাস করে এসেছিস। আমি ভদ্র ছেলের মতন পানির বোতলটা হাতে নিয়ে গটগট করে সবটা খেয়ে ফেললাম। ত্রিধার সাথে মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে। আয় ছেলে, তুই এতগুলো পানি খেলি কোন কারণে? নাস্তাগুলো খাবি কি করে এখন? আমি চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে আছি। এইভাবে তাকিয়ে লাভ নেই, পানি খেয়েছিস তো খেয়েছিস, নাস্তা শেষ করার আগে যদি উঠেছিস তাহলে সোজা খবর করে দেব। নে খা, খা করে এবার। আমি তাজ্জব হয়ে গেলাম মেয়েটার কথায়। হা করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। সত্যি, মেয়েটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। কি রে, কথা কানে যায়নি তোর? কি বলেছি আমি? আমি তাড়াতাড়ি হা করলাম। সে ব্যাগ থেকে নাস্তা বের করে নিজের হাতে খাওয়াতে শুরু করলো। এদিকে আমার ভিতরে ভালোবাসার জোয়ার বয়ে চলেছে। ইস, মেয়েটা কি রকম কেয়ার করে আমার। সে নিজের হাতেই সবটুকু খাবার আমাকে খাইয়েছে। আমাকে খাওয়া দাওয়া শেষ করিয়ে নিজের ওড়না দিয়ে মুখ মুছে দেয়। সেটা দেখে তার সাথের একজন মেয়ে বলে ওঠে, ত্রিধা, তুই কি পাগল হয়ে গেছিস? সে কখন থেকে দেখছি তুই এই ছোট লোকটার খাতির যত্ন করছিস। তোদের মাঝে কি কিছু চলছে নাকি? আমাকে বলতো। সাদিয়া, মুখ সামলে কথা বল। ওকে নিয়ে একটা বাজে কথাও না। আর তার সাথে আমার কিছু চলছে কি চলছে না তা দিয়ে তোদের কাজ কি? বাপরে, তুই তো দেখি অনেক পরিবর্তন হয়ে গেছিস ত্রিধা। এই ছেলে কি এমন জাদু করেছে তোকে? তুই আমাদের সাথে এভাবে কথা বলছিস? সাদিয়া, আবারও বলছি, মুখ সামলে। আর তোরা এখন যা এখান থেকে, ওর সাথে আমার কিছু কাজ আছে। ওকে, ঠিক আছে, চলে যাচ্ছি। কিন্তু মনে রাখিস, এই ছেলে তোর মান ইজ্জত ডুবাবে। সেটা সে সময় দেখা যাবে, এখন তোরা যা তো। আমি ত্রিধার ব্যবহার দেখে হা করে তাকিয়ে আছি তার দিকে। যেই মেয়ের এত পাওয়ার, সেই মেয়ে আমার মতন একটা ছেঁচড়ার পিছনে ঘুরছে। শুধু তাই নয়, সেই মেয়ে আমার জন্য তার ফ্রেন্ডদেরও পিছু দিতে দুবার ভাবিনি। তার মানে কি মেয়েটা সত্যি আমাকে ভালোবাসে, না এটার পিছনে কোনো ধরনের চক্র চলছে? কে জানে। না, এটা যাচাই বাছাই আমাকে করতেই হবে। আই ছেলে, কোথায় হারিয়ে গেলি তুই? না, কোথায় হারাবো? দেখি, আর একটু কাছে এসে বস, আমি একটু নেশা করব। মেয়েটার কথার আগামাথা কিছু বুঝলাম না, তবে আমি তার সামনে গিয়ে বসেছি। সে হুট করেই ঠোঁট জোড়ায় স্পর্শ করে বসে। মেয়েটার এমন ধারা কাজ দেখে বুঝতে বাকি রইল না যে সে এটাকেই নেশা বলেছে। মেয়েটা চুমু খেয়ে চলেছে, কিন্তু আজ আমিও চুপ নেই। আমিও আজ তার সাথে সাড়া দিচ্ছি। এতদিন সে আমায় প্রেসার দিয়ে আমার ঠোঁটে স্পর্শ করেছে, কিন্তু আমি কোনো সাড়া দেইনি। কিন্তু আজ কেন জানি তার উল্টো করলাম। আজ তার মোহে পড়ে গেছি। পাগলের মতন চুমু খাচ্ছি দুজন দুজনকে, কিন্তু হুট করে সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আই ছেলে, বাসায় চলে যা তুই। না, আমি যাব না। যাবি না মানে? আমি আপনাকে জড়িয়ে ধরবো।
কি পাগল হয়ে গেছিস মনে হয়? না আমার মতন মাথায় সিট তোরও নড়ে গেছে? সে যাই হবে হোক, আমি জড়িয়ে ধরবো। কথা যেটা বলেছিস সেটাই। সোজা এখন বাসায় চলে যাবি তুই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। তারপর চলে আসতে ধরলাম সেখান থেকে, কিন্তু মেয়েটা আমায় পিছন থেকে ডাক দিল। আয় আকাশ, শোন। দৌড়ে চলে গেলাম তার কাছে। নে জড়িয়ে ধর একটু, তারপর সোজা বাসায় চলে যাবি। ত্রিধার কথা শুনে খুশিতে নাগিন ড্যান্স দিতে ইচ্ছা করছে। তাড়াতাড়ি ত্রিধাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ জড়িয়ে ধরে সেখান থেকে চলে আসলাম। ত্রিধার কথা মতন সোজা বাসায় এসেছি। বাসায় এসে সেভাবে শুয়ে পড়লাম। শরীর অনেক ক্লান্ত লাগছে আজকে, আর তাছাড়া খেয়েই তো এসেছি। সেভাবে ঘুমিয়ে পড়লাম। এক ঘুমে মাগরিবের সময় উঠেছি। ঘুম থেকে উঠে হালকা পাতলা ফ্রেশ হয়ে নিলাম। তারপর পড়তে বসলাম, কিন্তু পড়ায় মন বসছে না। ভিতরে খালি একটাই জিনিস সেট হয়ে আছে, সেটা হলো ত্রিধা। ওকে ঘিরেই মনের সব বাসনা এখন আমার। না, যেমনটা ভেবেছি তেমনটাই করব। হালকা পাতলা প্ল্যান মোতাবেক কাজ করলাম। দেখি কপালে কি আছে। তারপর পড়া বই খাতা উঠিয়ে রেখে সেখানে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি মুন্না গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ত্রিধাকে কোথাও দেখলাম না। হয়তো এখনো আসেনি। মুন্নাকে বললাম, মুন্না, তোর সাথে তো ত্রিধা মোটামুটি ফ্রি হয়েছে, তুই এই কাগজটা ত্রিধাকে দিবি সে আসলে। আমি ক্লাসে চলে গেলাম, কারণ আমার লজ্জা করছে কাগজটা দিতে। না হয় আমি দিতাম। কি আছে এতে আকাশ? আরে তেমন কিছু না, তুই খালি এটা ওর হাতে দিলেই হবে। দেখিস উল্টোপাল্টা কিছু হলে কিন্তু পরে আমাকে কেলাবে। আরে না, কিছুই হবে না, সে একটু পরেই আসবে। তুই এটা দিয়ে সোজা ক্লাসে চলে আসবি, আমি ক্লাসেই আছি। মুন্নার হাতে কাগজটা দিয়ে ক্লাসে চলে গেলাম। অনেকটা সময় ধরে ক্লাসের ভিতরে অপেক্ষা করছি, কিন্তু মুন্না আসছে না। ঠিক তখনই অনেক কয়টা ছেলে ক্লাসের ভিতরে ঢুকে পড়ে। তারপর তারা আমার কাছে এসে আমার কলার ধরে টানতে টানতে ক্লাসরুমের বাহিরে নিয়ে যায়। আমি কিছুই বুঝে উঠতে পারছি না যে কি হচ্ছে। তারা আমাকে ক্লাসরুম থেকে বের করে কলেজ মাঠে নিয়ে গিয়ে ইচ্ছে মতন মারতে শুরু করে। এই, তোমরা আমাকে মারছো কেন? তোমরা কি জানো যে ত্রিধা যদি একবার এই খবর পায় তাহলে তোমাদের কি অবস্থা হবে? আকাশের কথা শুনে ছেলেপিলেগুলো হাসতে শুরু করে। হাসালি ভাই তুই? ত্রিধা আপু তোকে মারতে পাঠিয়েছে, বলেছে তোকে মেরে তোর হাত পা ভেঙে ফেলতে। কি? ত্রিধা আমায় মারতে তোমাদের পাঠিয়েছে? হ্যাঁ, তিনি তোকে মারতে পাঠিয়েছে। আকাশ ছেলেপিলেগুলোর কথা শুনে চমকে ওঠে। ঠিক সেই সময় ত্রিধা সেখানে আসে। কি রে কুকুরের বাচ্চা, তোর সাথে একটু ভালো ব্যবহার করেছি বলে তুই ধরে নিয়েছিস যে আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আপনি তো আমাকে ভালোই বাসেন, না হয়তো আমার কেয়ার করতেন না। আকাশের কথা শুনে ত্রিধা আরো ক্ষেপে যায়। সে পা থেকে জুতো খুলে আকাশের গালে ইচ্ছে মতন অনেক কয়টা বাড়ি বসিয়ে দেয়। ছ্যাচড়ার বাচ্চা, সেসব কোনো ভালোবাসা ছিল না। সেসব আমি একজনের সাথে বাজি ধরে করেছি। বাজি বলতে একটা গেম খেলছিলাম, সেখানে আমি ডেয়ার নেওয়ায় আমার ফ্রেন্ড আমাকে বলে যে তুই চোখ অফ কর, তারপর চোখ খোলার পর ফার্স্ট যাকেই চোখের সামনে দেখতে পাবি তাকেই পটিয়ে দেখাতে হবে। তার থেকে প্রেমের প্রপোজাল নিতে হবে। সেদিন চোখ খোলার পর তুই সামনে চলে এসেছিস, তাই তোর থেকে প্রপোজাল পাওয়ার জন্য এসব করতে হয়েছে আমাকে। না হয়তো তোর মতন 2 টাকার ছেলেকে খেয়ে ভালোবাসতে যাবে। আসলে ভুলটা আমারই ছিল যে আমি নিজের স্ট্যাটাস ভুলে গিয়ে তোর মতন ছ্যাচড়ার সাথে এতদিন চলেছি। না হয়তো তোর মতন ছোট লোক কোনোদিনও আমাকে এই প্রপোজ লেটার দিতে পারতো না। যদিও কি ফিনিশ করেছি, কিন্তু তোর থেকে প্রপোজাল পেয়ে ঘৃণা লাগছে অতিরিক্ত মাত্রায় নিজের কাছে। নিজেকে ভালো করে একবারও আয়নায় দেখেছিস কখনো? নাচতে নাচতে এসেছিস আমাকে প্রপোজ করতে। কোথায় তুই আর কোথায় আমি? আমি হলাম শহরের নাম করা রংবাজ গ্যাংয়ের লিডার, যার পেছনে হাজার হাজার ছেলে ঘুরে। তাছাড়া আমার বাবাও শহরের নামি দামি লোক, আর তুই সেই মেয়েকে প্রপোজ করতে চলে এসেছিস জানোয়ার। মার তোরা বেটাকে, মেরে একদম সারা শরীর ফাটিয়ে ফেলবি ওর। ত্রিধার কথা শুনে কলিজার পানি পুরো শুকিয়ে গেছে। নিজের কাছে নিজেকে এতটা অসহায় লাগছে যা বলে বোঝাতে পারবো না। কিন্তু সে কাজটা ভালো করলো না, আর সে আমায় গ্যাংয়ের পাওয়ার দেখাচ্ছে যে সে রংবাজ গ্যাংয়ের লিডার। অথচ আমি যদি একবার নিজের ফুল ফর্মে চলে আসি তাহলে সে নিজেই কবর খুঁড়ে নিজেকে নিজেই দাফন করে দিবে। ছেলেপেলেগুলো আমার বেধড়ক মারতে শুরু করে, আর আমি অসহায়ের মতন মায়ের খেয়ে চলেছি। মুন্না পাশেই দাঁড়িয়ে আছে। সে আমায় বাঁচানোর জন্য যে এগিয়ে আসবে
সেই সাহস সে করতে পারছে না। তারা আমায় মারতে মারতে সারা শরীর ফাটিয়ে ফেলে, তাও তাদের খায়েশ মিটেনি। আমি পাগলের মতন মাটির উপরে পড়ে গেলাম। এখনই যেন জ্ঞানটা হারিয়ে ফেলবো আমি। ঠিক তখনই একটা ছেলে আমার তলপেট বরাবর সজোরে এক লাথি মারে। লাথিকে মাগো বলে চিৎকার করে উঠলাম। এত ভয়ঙ্কর রকমের যন্ত্রণা হচ্ছিল যে টিকতে না পেরে বমি করে দিলাম। তারা আমার এই ভয়াবহ অবস্থা দেখে মুক্ত করে দিল আমাকে। আই থাক, আর মারিস না ছোট লোকটাকে, না হয়তো পরে সোজা উপরেই চলে যাবে, তারপর আরেক বিপদ বাঁধবে তখন। ত্রিধার কথা মতন ছেলেপিলেগুলো মার বন্ধ করে দেয়। তারপর তারা চলে যায়। তারা চলে যেতেই মুন্না দৌড়ে আসে আকাশের কাছে। এই আকাশ, ঠিক আছিস তো তুই? দেখি, উঠে দাঁড়া। মুন্না আকাশের হাত ধরে তাকে মাটি থেকে ওঠায়। এই আকাশ, তোর অবস্থা তো বেশি একটা ভালো না, চল তোকে নিয়ে হসপিটালে যাই। তার কোনো প্রয়োজন নেই, তুই ক্লাসে চলে যা, আর আমি বাসায় চলে যাচ্ছি। এই আকাশ, তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ, তোর শরীরের অবস্থা একবারও দেখছিস তুই? মুন্না, আমি তোকে বলেছি তুই ক্লাসে চলে যা। না, আমি ক্লাসে যাব না। আমি এখান থেকে তোকে নিয়ে সোজা হসপিটালে যাব। এই মুন্না, তোকে আমি বলেছি হসপিটালে যেতে, তুই তারপরেও আমার মুখের উপরে কথা বলছিস কোন সাহসে? খুব জোর চেঁচিয়ে বলে। মুন্না আকাশের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি ক্লাসে যাচ্ছি, কিন্তু প্লিজ তুই সোজা গাড়ি নিয়ে বাসায় চলে যা। হ্যাঁ, আমি বাসায় চলে যাব, তুই এখন ক্লাসে যা। আচ্ছা, চললাম। মুন্না ক্লাসে চলে গেল, আর আমি সেখান থেকে চলে আসলাম। মাথা যেন চরকির মতন ঘুরপাক খাচ্ছে। সচ্ছলভাবে হাঁটার শক্তিটাও হারিয়ে ফেলেছি, কিন্তু তাও আমি নিজের জোরে কলেজ থেকে বেরিয়ে গেলাম। কারণ এত পরিমাণ লজ্জা লাগছে নিজের কাছে, যা বলে বোঝাতে পারবো না। তারা যখন আমায় মেরেছে তখন পুরো কলেজ আমার দিকে চোখ পাকিয়ে তাকিয়েছিল। আজকের পর পুরো কলেজ আমায় বাঁকা চোখে দেখবে। সবার চোখে কালার হয়ে গেলাম এই যাত্রায়। রাস্তা দিয়ে হাঁটছি আর এসব কথা ভাবছি, কিন্তু হঠাৎ এই মাথাটা বিশাল রকমের চক্কর দিয়ে উঠল। আমার সমস্ত দুনিয়াদারি ঘুরতে শুরু করলো। চোখে যেন আর কিছুই দেখতে পাচ্ছি না। হুট করেই মাথায় হাত দিয়ে রাস্তার মাঝে বসে পড়লাম। ঠিক তখনই কোথা থেকে যেন অল্প বয়সী একটা মেয়ে দৌড়ে আসে আমার দিকে। এই যে, কি হয়েছে আপনার? আর আপনার সারা শরীরে এইসব কিসের দাগ? আমার মাথা অনেক ঘুরছে আর এসব চোট পেয়ে হয়েছে। দেখি, চলুন আপনি আমার সাথে, পাশেই আমার বাসা, সেখানে কিছুটা সময় রেস্ট নিয়ে বাসায় চলে যাবেন না হয়। ইস, কতখানি লেগেছে আপনার। মেয়েটার কথা শুনে ভিতরটা ফেটে যাচ্ছে, কারণ সেও মেয়ে আর ত্রিধাও একটা মেয়ে। এই মেয়ে আর ত্রিধার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। কেউ মেরে মানুষের ভিতরটাকে জখম করে দিচ্ছে, আর কেউ সে মানুষটাকে বাঁচানোর জন্য হাই হতাশ করছে। মেয়েটা আমায় ধরে ধরে তার বাসায় নিয়ে গেল, তারপর আমায় রুমের মাঝে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। পরে সে ভিতরে গেল। এদিকে আমার যন্ত্রণা আরো বেড়ে গেছে, আর টিকে থাকতে পারলাম না। সেইভাবেই জ্ঞান হারিয়ে ফেললাম। 3 দিন পর জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে আসতেই দেখি আমি বিছানার উপরে শুয়ে আছি, আর পাশে সেই মেয়েটা আরেকজন মহিলা বসে আছেন। সম্ভবত মেয়েটার মা উনি। এখন কেমন লাগছে বাবা তোমার? জি ভালো। আজ 3 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। এই 3 দিনে কতটা টেনশন হচ্ছিল জানো? কি 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে মানে? হ্যাঁ বাবা, আমার মেয়ে তোমার বাসায় নিয়ে আনার পর এই তুমি জ্ঞান হারিয়ে ফেলেছো, আর আজ এই তোমার জ্ঞান ফিরেছে। মহিলাটার কথা শুনে চোখ কপালে উঠে গেল। আজ 3 দিন আমি অচেতন। কি থেকে কি হচ্ছে এসব? আচ্ছা বাবা, তোমার এমন অবস্থা কি করে হলো? আসলে কি বলবো, লজ্জার কথা, তবুও বলছি। আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমার সাথে গেম খেলেছে। তার এই গেম সম্পর্কে আমার ধারণা ছিল না। যখন আমি তাকে নিজের ভালোবাসার ইজহার করি, তখন সে লোক দিয়ে আমায় বেধড়ক পিটুনি দিয়েছে। মানুষের মনুষ্যত্ব বলতে কি কোনো কিছুই নেই নাকি? আসলে দুনিয়াটা আজ খারাপ মানুষদের দখলে। এই যে আমার মেয়েটাকে দেখেছো? তার বাবাকেও আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে আমার পুরো দমে মেরে দিয়েছে। পরিশেষে না পেরে তাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। কিন্তু মানুষটা নাকি কিছুদিন আগে মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর শুনে আমার বিন্দু পরিমাণ আফসোস হয়নি, কারণ সে তার পাপের ফল পেয়েছে। বাবা, তুমি চিন্তা করিও না। যে তোমার সাথে খারাপ আচরণ করেছে
সেও সঠিক সময়ে তার শাস্তিটা পেয়ে যাবে। হয়তোবা পাবে। আচ্ছা বাবা, তোমার বাসা কোথায়? আর কে কে আছেন তোমার বাসায়? আমার বাসা এই শহরেই, একাই থাকি এই শহরে। আর পরিবার বলতে কেউ নেই, আমি একাই পরিবারের সদস্য। তবে হ্যাঁ, একজন আমায় ছোট থেকে লালন পালন করেছে, কিন্তু তিনি মারা গিয়েছেন কিছুদিন আগে। আগে অন্য শহরে ছিলাম, কিন্তু তিনি মারা যাওয়ার পর এই শহরে চলে আসি। এখানকার একটা কলেজে অ্যাডমিশন নিয়েছে। ইসরে, অনেক কষ্ট হয় চলতে তোমার, তাই না? না আন্টি, তেমন কিছুই না। আচ্ছা, এবার আমার যাওয়া উচিত, কারণ এমনিতেই অনেক ঝামেলায় ফেলে দিয়েছে আপনাদেরকে। এই ছেলে, একদম নড়বে না বিছানা থেকে। কিসের কষ্ট? হ্যাঁ, তুমি আমার ছেলেরই মতো। সো কোথাও যাবে না এখন তুমি। যতদিন তুমি সুস্থ হবে না ততদিন তুমি এখানেই থাকবে। মা বয়সী মানুষটার কথা শুনে হা করে তাকিয়ে আছি। দুনিয়ায় সত্যি ভালো মানুষ আছে। আচ্ছা শোনো, আমি কিছু খাবার এনে দিচ্ছি, তুমি সেগুলো খেয়ে নাও, কারণ আজ 3 দিন ধরে তুমি না খাওয়া। তিনি আমার জন্য খাবার আনতে চলে গেলেন, আর তিনার মেয়েটা আমার পাশে বসে আছে। আচ্ছা, আপনি মনে হয় মানুষটাকে অনেক ভালোবাসতেন, তাই না? হ্যাঁ। সত্যি মানুষটা অনেক বেশি কষ্ট পাবে এই ব্যবহারের জন্য। অবশ্যই সে বুঝবে একদিন। এইভাবেই কয়েকটা দিন কেটে গেল বাড়ির মানুষগুলোর সাথে। মানুষগুলো সত্যি অনেক ভালো। আমায় সুস্থ করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। আজ একটু সুস্থতা অনুভব করছি। সেসব কিছুর ক্রেডিটই এই দুটো মানুষের। এসবের মাঝে আমার ফোনটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। ঠিক তখনই আন্টির মেয়ে এসে আমায় ফোনটা দিল হাতের মধ্যে। আপনি এই ফোনটা পেলেন কোথায়? আপনাকে বাসায় এনেছিলাম যেই দিন, সেদিন আপনার পকেট থেকে ফোনটা সোফায় পড়ে যায়, পরে আমি সেটা সামলে রাখি। ধন্যবাদ। মেয়েটার হাত থেকে ফোনটা নিলাম। ফোনটা অফ হয়ে আছে। পাওয়ার বাটন ক্লিক করে ফোনটা ওপেন করলাম। ফোন ওপেন করতেই দেখি মুন্নার প্রায় 2 শতাধিক কল। এটা দেখে মাথায় আবার চক্কর দিয়ে উঠল। আচ্ছা এই যে শোনেন, আমার না একটু বের হতে হবে, কারণ আমার ফ্রেন্ড আমায় না পেয়ে হতাশ হয়ে আছে। আচ্ছা, আমি আম্মুকে বলছি। মেয়েটা গিয়ে তার আম্মুকে বলল। তার মা আকাশের কাছে আসে। এই ছেলে, কোথায় যাবে তুমি? আমার একটু কলেজে যেতে হবে, কারণ আমার ফ্রেন্ড অনেক চিন্তা করছে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু কলেজ থেকে সোজা আবার এখানে ফিরে আসবে। আর তুমি যাওয়ার সময় সাথে করে তিন্নিকে নিয়ে যাবে, কারণ তোমার অবস্থা ভালো না। তিন্নি সেই মেয়েটার নাম যে আকাশকে তার বাসায় এনেছে। আচ্ছা, তারপর তিন্নিকে সাথে নিয়ে কলেজে চলে গেলাম, আর মুন্নার নাম্বারে মেসেজ করে বললাম কলেজ মাঠে আসতে। যদিও সে এখন কলেজে থাকবে, কারণ এখন কলেজ টাইম। কলেজে গিয়ে অপেক্ষা করতে লাগলাম মুন্নার জন্য। একটু পর মুন্না ক্লাসরুম ছেড়ে বের হয়ে আসলো। এই আকাশ, এতদিন কোথায় হাওয়া হয়ে গেছিলি তুই? তোর বাসায় গিয়ে খোঁজ করে এসেছি, কিন্তু তোর কোনো খোঁজ পাইনি। আর তাছাড়া নাম্বারে তো কতবার কল দিয়েছি তা আল্লাহ জানে। আরে ছিলাম এক জায়গায়। আচ্ছা বাদ দে এখন ওসব কথা। কি খবর বল। হ্যাঁ আছি কোনো রকম। তোর কি অবস্থা? আর তোর পাশে কে উনি? আমি ভালো আছি, আর সে হবে একজন। ছাড় ওনার কথা, চল কোথায় গিয়ে বসে কথা বলি। তারপর মুন্না আর আমরা সহ কলেজের গন্ডিতেই একটা বড় গাছ আছে, সেটার নিচে গিয়ে বসলাম। তারপর সেখানে বসে অনেকটা সময় কথাবার্তা বললাম। আচ্ছা থাক মুন্না, তুই আজকের মতন চলে যাই, কালকে থেকে আবার কলেজ রানিং করব। আচ্ছা ঠিক আছে। মুন্নাকে বিদায় দিয়ে আমি আর তিন্নি চলে আসতে ধরলাম। ঠিক তখনই দেখি গেটের সামনে ত্রিধা দাঁড়িয়ে আছে অনেক কয়টা মেয়ের সাথে। সে আমাকে দেখে হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি তাকে দেখেও না দেখার ভান করে মাথা নুয়ে বের হয়ে গেলাম, কিন্তু সে পিছন থেকে এসে আমার শার্টের কলার ধরে টান দিল। কিরে ছোট লোক, তুই আবারও এই কলেজে? তোর কি লজ্জা শরম বলতে কিছুই নেই নাকি? না মার খেয়েও তোর শিক্ষা হয়নি কোনটা? আর সাথে দেখি সুন্দরী মেয়ে নিয়েও ঘুরছিস। কলার ছাড়েন, আমি বাসায় যাব, আর আমি কাকে নিয়ে ঘুরবো সেটা আমার বিষয়। কি তুই আমার মুখের উপরে কথা বলিস? তোর সাহস তো দেখি অনেক বেড়ে গেছে। সাহসের কিছুই দেখেননি এখনো, সো ভালোই ভালোই নিজের কাজ করেন। ত্রিধা আকাশের কথা শুনে চরম লেভেলের রেগে যায়। সে আকাশের গালে ঠাস করে একটা থাপ্পড় বসে দেয়, কিন্তু তার আগেই তিন্নি তার হাত ধরে ফেলে। এই মেয়ে, হেটামগুলো অন্য কোথাও গিয়ে দেখা। ওনার গায়ে একটা ফুলের টোকা লাগলেও হাত ভেঙে গলায় ঝুলিয়ে দেব। এই মেয়ে, কে তুই? আর তুই কোন সাহসে আমায় বাধা দিস?
এখন তো খালি বাধা দিয়েছি, পরের বার সোজা গালের চামড়া তুলে ফেলবো। শোন, সবার উপরে হুকুম মতো চলে না, মাথায় রাখবি। সো চললাম এবার। এই, আপনি চলেন। তিন্নি আকাশকে নিয়ে সেখান থেকে চলে আসে। তিন্নির আচরণে দ্বিধা পুরো রেগে মেগে আগুন। সে পিছন থেকে চেঁচিয়ে বলে, তোরা আজ দুইটা বাসায় যাস কি করে তা আমিও দেখব। একবার তো ছোট লোক তোকে মেরেছি, এবার আবার মার খাবি তুই। তোর সাথে সাহসী বডিগার্ডটাকেও দেখে নিব। দ্বিধার কথা শুনে তিন্নি যেতে যেতে পিছনে ফিরে বলে, ঠিক আছে, দেখা দেখি তোর ক্ষমতা। আমিও তোর ক্ষমতা দেখতে চাই। এই যে তিন্নি চলেন, ওর মতন ফালতুমের কথা না ভাবাই ভালো। তারপর তিন্নিকে নিয়ে হাঁটা দিলাম সেখান থেকে। রিকশায় করে বাড়ি ফিরছি, ঠিক তখনই দেখি রাস্তায় অনেক কয়জন ছেলে পেলে দল বেঁধে আমাদের পথ আটকায়। কিরে আকাশের বাচ্চা, অনেক উঠতেছিস বলে তুই? কিরে, তোদেরকে ত্রিধা পাঠিয়েছে মনে হয়? কে পাঠিয়েছে সেসব তোর ভাবতে হবে না, আমাদের কাজ হচ্ছে তোকে কেলানো। সো এবার পাক্কা মার্ডার হবে তুই আমাদের হাতে। আচ্ছা ঠিক আছে, দেখি কত বড় বুকেট পাটা তোদের, আমায় মেরে দেখা। তিন্নি, আপনি রিকশায় বসুন, ওদেরকে আমি দেখছি। আকাশের কথা শুনে ছেলেপিলেগুলো আরো খেপে যায়। বেশ কয়েকজন ছেলেপিলে তেড়ে ফুড়ে আসে আকাশকে মারার জন্য। আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে। যেই না ছেলেপিলেগুলো আকাশের সামনে আসে, তখনই সব কয়টা লাশ হয়ে মাটির উপরে আসলে পড়ে। এই দৃশ্য দেখে সবাই থতমত খেয়ে যায়। বিশেষ করে যারা আকাশকে মারতে আসে, তাদের কলিজার সমস্ত পানি যেন শুকিয়ে গিয়েছে। তারা বুঝে উঠতে পারছে না যে কি ঘটছে তাদের সাথে। যেই সামনে এগোচ্ছে আকাশকে মারার জন্য, সেই মরা লাশ হয়ে মাটিতে পড়ে আছে। কিরে, মারবি না তোরা আমায়? আয় মার দেখি এবার তোরা। এই ছেলে, কি চাল চলেছিস তুই? তাড়াতাড়ি বল আমাদের, না হয় কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। আরে শোন, আমার কোনো চাল চালার প্রয়োজন হয়নি। চাল চালার আগেই তোদের অনেকের অবস্থা নরকে পরিণত হয়ে গেছে। আর চাল চাললে তো এখন আমার সাথে দাঁড়িয়ে কথা বলার পরিস্থিতিতে থাকতে পারতি না। মানে কি? কে তুই? আর আমাদের ছেলেপেলের এমন ভয়ঙ্কর অবস্থা হচ্ছে কেন? আমি কে সেটা শুনলে তোরা নিজেরাই আজরাইলকে ডেকে এনে বলবি তোদের জান কবজ করে দিয়ে যেতে। তুই কিন্তু অতিরিক্ত করে ফেলছিস, এর ফল কিন্তু তোকে ভোগ করতে হবে। আর তুই আমাদের কিছু সংখ্যক ছেলেকে মেরে নিজেকে মহান কিছু দাবি করিস না। মনে রাখিস, এখনো আমার পিছনে অনেক কয়জন ছেলেপেলে দাঁড়িয়ে আছে। আরে পাগলা, তুই আমাকে ছেলে পেলের পাওয়ার দেখাচ্ছিস না? চুপ করে আছি দেখে পেয়ে বসেছিস কোনটা? যেমনটা ভাবিস তুই, কিন্তু এটা পাকাপোক্তভাবে লিখে রাখ যে আজ আমার ছেলেপেলের হাতেই তোর মৃত্যু হবে। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই মারিস আমাকে, কিন্তু একবার ভালো করে নিজের পিছনে তাকিয়ে দেখতো। আকাশের কথার মতন ছেলেটা পিছনে ফেরে, কিন্তু সে পিছনে ফিরতেই তার নজর সেদিকে আটকে যায়। কারণ সে দেখতে পায় যে তার ছেলেপেলের পিছনে বিশাল একটা রাক্ষসের দল দাঁড়িয়ে আছে। সব কয়টার হাতে মেশিন, যেই মেশিন তারা বাপের জন্মেও চোখে দেখেনি। কিরে, কিছু দেখতে পেলি? আকাশের কথা শুনে ছেলেটা জায়গায় দাঁড়িয়ে থরথর করে কাঁপতে শুরু করে। ভাই, কে তুই? আর দানবের মতো ছেলেপেলে গুলো কে? আগেই তো বললাম যে আমি কে সেটা জানলে নিজেই ইনভাইট দিবি আজরাইলকে। আর দানবের মতন ছেলে পেলেগুলোর কথা বলছিস তো, ওরা তোদের রক্ত চুষতে এসেছে। এবার দেখি পালিয়ে যাস কোথায় তোরা সব কয়টা। আকাশের কথা শুনে ছেলেফেলেগুলোর কাঁপুনি ছুটে যায়। সবাই যেন নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছে। ত্রিধা, তুই পাওয়ার ভুল মানুষের সাথে এসে দেখিয়েছিস। তোর আগে মানুষ যাচাই করে নেওয়া উচিত ছিল, কিন্তু তা তুই করিসনি। পোশাক দেখেই মানুষকে বিবেচনা করেছিস তুই। সেটার ফল এবার তোকে ভোগ করতে হবে। কিন্তু তোকে আমি আরো কিছুটা দিন সময় দিব ওড়ার জন্য, কারণ এখনো তোর প্রতারণার ঘোর কেটে উঠতে পারিনি। সেটা কেটে উঠি, তারপর তোর সাথে আমার খেলা হবে। আর এই, তোরা এদের সব কয়টাকে উপরে পাঠিয়ে দে, আমার কাজ আছে, আমি চললাম। এই তিন্নি চলেন। আমি আর তিন্নি হাঁটা দিলাম। তিন্নি আমার দিকে চোখ পাকিয়ে পাকিয়ে তাকাচ্ছে। অন্যদিকে আমার ছেলে পেলে তাদের খেল শুরু করে দিয়েছে। কিন্তু হুট করেই যে ছেলেটা এতটা সময় আমার সাথে কথা বলেছে, সে এসে আমার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ে। ভাই, আমাকে মাফ করে দিন। সত্যি আমি জানি না যে আপনি কে আর কি আপনার পরিচয়। তবে এটা বলতে পারি যে আমি অনেক বড় ভুল করে ফেলেছি আপনাকে মারতে এসে। প্লিজ ভাই, আপনার পা ধরে পুরো জোরে ক্ষমা চাচ্ছি।
আল্লাহর ওয়াস্তে আমাদেরকে মাফ করে দিন। কেন এখন কেন? তোরা না আমায় মারতে চেয়েছিলি, কিন্তু এখন কেন পা ধরে মাপ চাইছিস? ভাই, আমরা আপনাকে চিনতে পারিনি। আমি শিওর যে আপনি অনেক বড় মাপের কেউ হবেন, না হয়তো আপনার জন্য এত মানুষ কখনোই আসতো না। আর তাছাড়াও যারা এসেছে তাদেরকে দেখে মানুষ বলে মনে হচ্ছে না, তাদেরকে দেখেই মনে হচ্ছে যেন তারা কোনো বনের হিংস্র হায়েনা। তারা রক্তের নেশায় বন ছেড়ে লোকালয়ে উঠে এসেছে। ভাই প্লিজ, আপনার পা দুটো ধরে মাফ চাচ্ছি। আজকের পর কোনোদিন আর এই দুঃসাহস করব না। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করে দিলাম। কিন্তু কিন্তু কি কিন্তু ভাই? একটা শর্তে মাফ করব। ভাই, আপনি একবার মুখ ফুটে বলেন, খালি আমরা আপনার সব শর্তে রাজি। তুই এখন ত্রিধাকে ফোন দিয়ে বলবি যে আকাশকে শেষ করে দেওয়া আমাদের সাহসে কুলোয়নি। সো আপনার বিষয়ে আপনি দেখেন, আমরা আর নাই এসবের মাঝে। তারপর ফোন কেটে দিবি। ভাই, এক্ষুনি আমি ফোন লাগাচ্ছি। ছেলেটা ফোন লাগিয়ে দিয়ে দিদাকে সেম কথা বলে যা আকাশ তাকে শিখিয়ে দিয়েছে। ভাই, এবার তো আমাদের ক্ষমা করে দিবেন। হ্যাঁ, তোদের ক্ষমা করে দিয়েছি। এই, তোমরা আর কেউ ওদেরকে মেরো না। ওদের হিসাব নিকাশ এখানেই শেষ। আর শোন, তোদেরকে যেন এসবের মাঝে আর কোনোদিন না দেখি। আর যারা এখন আমায় মারতে এসে নিজেকে শেষ করেছে, তাদের লাশ জানাজা দিয়ে মাটির নিচে দাফন করে দিবি। ভাই, আপনার হুকুম যেমন করেছেন আমরা তেমনই পালন করব। আকাশের কথা মতন ছেলেপিলেগুলো তাদের সহপাঠীদেরকে নিয়ে চলে যায়, আর আকাশের ছেলেপিলেরাও চলে যায়। এদিকে আকাশ রওনা হয় তিন্নিকে নিয়ে বাসার উদ্দেশ্যে। যেতে যেতে তিন্নি আকাশকে জিজ্ঞাসা করে, আচ্ছা, আমার কিছু জানা ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, আপনি কে বলেন তো? আর এত ছেলে পেলে আপনার পক্ষ হয়ে আসলো, তার মানেটা তো বুঝলাম না। সত্যিটা বলবো না মিথ্যা বলবো? অবশ্যই সত্যিটা বলবেন। আমি ঘুমিয়ে যাওয়া কোনো ভয়ঙ্কর চিতাবাঘ, যার পিছনে হাজার হাজার ছেলে পেলে কাজ করত। কিন্তু এখন সেসব কিছুতেই নেই। এখন একদম সাধারণ জীবনযাপন করছি, আর ছেলেপেলেগুলো আমার খবর পেয়ে এসেছে। ঘুমিয়ে যাওয়া ভয়ঙ্কর চিতাবাঘ বলতে কি বোঝালেন? ঠিক বুঝলাম না। আর হাজার হাজার ছেলে পেলে কেন আপনার জন্য কাজ করতো? সেসব না হয় পরে কোনো এক সময় জানতে পারবেন। এখন চলেন, বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। তিন্নিকে নিয়ে বাসায় চলে আসলাম। তিন্নির মা আর তিন্নি কেমন যেন আপন হয়ে গিয়েছে আমার। এই দুজন মানুষকে যখন ছেড়ে যাব আমি, তখন হয়তো মনের মধ্যে বিশাল পাহাড় সমান কষ্ট নিয়ে যেতে হবে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। বাসায় যেতেই দেখি আন্টি খাবার দাবার রেডি করে রেখেছে। মানুষটা একদম আমার লালন পালন করা মায়ের মতন। ওনাকে দেখে কেমন যেন মায়ের ফিল আসে। শুধু তাই নয়, অনেক কষ্ট হয় তাদের এই অবস্থা দেখে। স্বামী নেই, কতটা কষ্ট করে জীবনযাপন করছে তিনারা। মনে মনে ঠিক করে নিলাম যে এখান থেকে যাওয়ার আগে ওনাদের জন্য কিছু একটা করে যাব। বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে বসলাম। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আন্টি, আপনি আর তিন্নিও আমাদের সাথে খেতে বসেন। না বাবা, অনেক কাজ আছে, সেই সব শেষ না করে খাওয়া দাওয়া করা হবে না। আরে বাদ দিন না কাজ, আগে আমার সাথে খেয়ে নিন দুটো করে, পরে না হয় কাজ শেষ করবেন। দরকার হয় আমিও আপনার কাজে সাহায্য করব। বাবা সত্যি তুমি লক্ষ্মী একটা ছেলে। তোমায় কে গর্ভে ধরেছে জানি না, তবে বড়াই করে বলতে পারি যে সেই মা সার্থক। হয়েছে, এবার তো খেতে বসুন। হ্যাঁ বাবা, বসছি। এই তিন্নি, খেতে আয় তুই, আজ তিনজন মিলে একসাথে খাবো। সবাই মিলে একসাথে খেতে বসলো। এভাবেই দেখতে দেখতে ওনাদের সাথে দিনটা কাটিয়ে দিল আকাশ। পরের দিন সকালে উঠে কলেজে চলে গেলাম। কলেজে যেতেই দেখি ত্রিধা গেটের সামনে দাঁড়িয়ে আছে। সে হয়তো আমার জন্যই অপেক্ষা করছিল এতটা সময়। আমি কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই সে আমার কলার ধরে টেনে কলেজের এক সাইডে নিয়ে যায়। জায়গাটা অনেক নীরব, কলেজের কারোর তেমন যাতায়াত নেই এই পথে। সে আমায় সেখানে নিয়ে গিয়ে হুট করে আমাকে ধাক্কা দিয়ে মাটির উপরে ফেলে দেয়। কিরে, তুই আমার ছেলে পেলেকে শাসিয়েছিস কোন সাহসে? নেতা হয়ে গেছিস তুই? হ্যাঁ, তুই আমায় চিনিস বেয়াদবের বাচ্চা? আমার আশেপাশে দাঁড়ানোর যোগ্যতাও তো তোর নেই, ছোট লোক কোথাকার। আমার বাবা শহরের নামি দামি লোক, আর তুই এসে আমার সাথে টক্কর নিস? আকাশ দিদার কথা শুনে মুচকি মুচকি হাসছে, কিন্তু
ত্রিধার রাগ উঠে যায় আকাশের আচরণে। সে আকাশের বুকে পাড়া দিয়ে তার কপালে পিস্তল ঠেকিয়ে ধরে। অন্যদিকে আকাশ মাটিতে অসহায়ের মতন পড়ে আছে, তার যেন প্রাণভোমরা মুখ দিয়ে বের হয়ে যাবে মতন অবস্থা। ত্রিধার শরীরের সমস্ত শক্তি দিয়ে আকাশের বুকে পাড়া দিয়ে ধরেছে। ত্রিধা, তুমি কি আমায় মেরে ফেলবে? হ্যাঁ, মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এখন কেন যেন মারতে ইচ্ছে করছে না তোকে। তবে কারণটা হয়তো তুই ভালো করে জানিস, যে তোর ঠোঁট জোড়া দেখলে আমি আর নিজেকে সামলে রাখতে পারি না। তো এখন কি করবে তুমি? মারলে একদম চিরতরে মেরে ফেলো তুমি আমায়। প্লিজ আমায় বাঁচিয়ে রেখে যন্ত্রণাগুলো আরো লাঘব করে দিও না। এই ছেলে, আমি কি করব সেটা তুই আমার উপরে ছেড়ে দে। তবে এখন তোর উপরে অত্যাচার করব আমি, আর তুই আমাকে তুমি করে বলছিস কোন সাহসে? আকাশ ত্রিধার কথা শুনে চুপ হয়ে যায়, আর ত্রিধা পিস্তল কোমরে গুজে আকাশের উপরে ঝাঁপিয়ে পড়ে। সে আকাশের ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট বসিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই যেন ত্রিধার হায়নার রূপ ধারণ করে নিয়েছে। সে আকাশের ঠোঁট কামড়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তাই নয়, আকাশের গলায় বুকে তার ভয়ঙ্কর দাঁতগুলোকে বসিয়ে দেয়। ত্রিধা আকাশের যেই অঙ্গে স্পর্শ করেছে সে অঙ্গ থেকেই চিরচির করে রক্ত বেরোচ্ছে। এদিকে আকাশ ত্রিধার এই ভয়ঙ্কর আচরণ সহ্য করতে না পেরে যন্ত্রণায় ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। ত্রিধা আকাশের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি তাকে ছেড়ে দেয়। তারপর ব্যাগ থেকে পানি বোতল বের করে আকাশের উপরে ছিটিয়ে দেয়। অনেকক্ষণ পর আকাশের জ্ঞান ফিরে আসে। সে আবার আকাশের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ তোর ধৈর্যের বাহিরে গিয়ে তোর উপরে অত্যাচার করব। কিন্তু আকাশ এবার আর চুপ করে থাকে না। সে শরীরের সমস্ত শক্তি দিয়ে ত্রিধাকে ধাক্কা মারে। তারপর মাঠ থেকে উঠে দাঁড়িয়ে যায়, আর ত্রিধা ধাক্কার টান সামলাতে না পেরে মাটির ওপরে গিয়ে আছড়ে পড়ে। এই শরীর খেকর বংশধর, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। অনেক অত্যাচার করেছিস, তাই এটা তোর প্রাপ্য। আর তোকে শুরুতেই বলেছি আমায় মেরে ফেল, কিন্তু তুই আমায় মারিসনি, বরং আমার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছিস। আর সেই কষ্টই এখন তোর জন্য কাল হবে। আজ তুই দেখবি আমার আসল রূপ। বলেই শরীর থেকে শার্টটা খুলে ফিক্কা দিয়ে মাটির উপরে ফেলে দিলাম। তারপর ত্রিধার উপরে ঝাঁপিয়ে পড়লাম অট্টহাসি একটা দিয়ে। হা 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 হা। সুখ, দুঃখ এবং ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এই শরীর খেকর বংশধর, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, বলেই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিলাম। অনেক অত্যাচার করেছিস, তাই এটা তোর প্রাপ্য। আর তোকে শুরুতেই বলেছি আমায় মেরে ফেল, কিন্তু তুই আমায় মারিসনি, বরং আমার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছিস। আর সেই কষ্টই এখন তোর জন্য কাল হবে। আজ তুই দেখবি আমার আসল রূপ। বলেই শরীর থেকে শার্টটা খুলে ফিক্কা দিয়ে মাটির উপরে ফেলে দিলাম। তারপর ত্রিধার উপরে ঝাঁপিয়ে পড়লাম অট্টহাসি একটা হাসি দিয়ে। এই ছেলে, কি করতে চাইছিস তো তুই আমার সাথে? তোর মনের খায়েশ পূরণ করছি, টেনশন নিস না একদম। আমি সযত্নেই তোর শরীরে দাগ লাগিয়ে দিব। ত্রিধা আকাশের কথায় ভয় পেয়ে যায়। তার ভিতরটা ডুব ডুব করে কাঁপছে। আই প্লিজ, তুই আমার সাথে এমন কিছু করিস না। তুই এমন করলে আমি আর জীবনে কাউকে মুখ দেখাতে পারবো না। কেন এখন কেন? তুই না বলে রংবাজের লিডার? কোথায় এখন সেই তোর ধারালো হুঁকি? কোথায় এখন তোর ক্ষমতা? প্লিজ আমার সাথে কিছু করিস না। আমি ক্ষমা চাইছি তোর কাছে আমার ভুলের জন্য। এই বেয়াদব মেয়ে, একদম মাপ চাইতে আসবি না এখন, কারণ তোর মাপ চাওয়ার সময় শেষ। তোর মাপ তোর কাছেই রাখ, এখন আমার সময় চলছে। বলে ত্রিধার বুক থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে ফেললাম। মেয়েটা ভয়ে গিরগির করে কাঁপছে, কিন্তু তাতে আমার কোনো কিছুই আসে যায় না। আমি তার দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। এগোতে এগোতে তার একদম কাছে চলে গিয়েছি। তার ধবধবে সাদা বুকটা দেখা যাচ্ছে। বুক বললে ভুল হবে, তার গলার নিচের কিছুটা খালি অংশ দেখা যাচ্ছে, কিন্তু আমার ভিতরে চলছে অন্য কিছু। ঠিক তখনই ত্রিধার শরীরে থুতু ফেলে উঠে গেলাম। মেয়েটা
আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। তিদা হা করে আকাশের দিকে তাকিয়ে আছে। কি ঘটছে তার সাথে সে যেন কিছুই বুঝতে উঠতে পারছে না। কিছু বুঝে উঠতে পারছিস না মনে হয়। শোন, তোর এই সাদা ধবধবা শরীরের প্রতি আমার কোনো লোভ নেই, কারণ তোর শরীরটা সাদা হলে কি হবে, তোর ভিতরে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পরিমাণের নোংরামি দিয়ে ভরা। আর আমি সেসব জেনেও তোর শরীরে স্পর্শ করব, সেটা কোনো দিনও হতে পারে না। আমার উদ্দেশ্য ছিল তোকে একটু শিক্ষা দেওয়া, তাই তোর সাদা চামড়ায় থুতু মেরেছি। আজকের জন্য এটুকুই। পরের বার যদি কিছু করার চিন্তা করিস তাহলে তোর জঘন্য অবস্থা করব। আকাশ, তুই কিন্তু কাজটা ভালো করলি না। এই তোর কাজের জন্য তোর অনেক ভয়াবহ শাস্তি পেতে হবে। শাস্তিটা এমনও হতে পারে যে তোর প্রাণ চলেও যেতে পারে। তোর এখনো তেজ কমেনি। আসলেই তুই একটা জিনিস বটে, এত কিছুর পরেও বুক ফুলিয়ে কথা বলছিস। আসলেই তুই মানুষ না। আর শোন, যা করার করিস, আমার খেলা তুইও সময় মতন দেখতে পাবি। চললাম এবার। তারপর সেখান থেকে ক্লাসের জন্য চলে গেলাম। আকাশ তো ক্লাসে চলে গিয়েছে, কিন্তু দ্বিধা এখনো সেই জায়গায় বসে রয়েছে। তার সারা শরীরে যেন রাগে ফেটে যাচ্ছে। কোথাকার কোন ছোট লোক এসে তার মতন মেয়ের শরীরে থুতু মেরেছে, এইটা যেন সে কোনোভাবে মেনে নিতে পারছে না। কোথায় সে আর কোথায় সেই ছোট লোকটা? আকাশ, তোকে মরতে হবে। আমার সাথে টক্কর নিয়ে তুই জীবনের সবচাইতে বড় ভুলটা করেছিস। তোর প্রাণ আমি নিয়ে নেব। তারপর দিদার রাগে গিজ গিজ করতে করতে সেখান থেকে চলে যায়। সে সোজা কলেজ ছেড়ে বের হয়ে গেছে। অন্যদিকে আকাশ একদম নর্মালি ভাবে ক্লাস করতে শুরু করে। একটু আগে যেন কিছুই হয়নি। সে চুপচাপ স্যারের ক্লাস করছে। মুন্না তাকে ছোট করে জিজ্ঞেস করে, কিরে, তুই কলেজে আসার পর দিদা কোনো ঝামেলা করিনি? সে আবার ঝামেলা না করে? হ্যাঁ, তার কাজই তো ঝামেলা করা। কিন্তু আমি নিজেকে সামনে নিয়ে সেখান থেকে চলে এসেছি। যাক, তাহলে ভালোই হয়েছে। আচ্ছা, এবার ক্লাস কর। দুজনেই চুপ হয়ে ক্লাসে মন দিলাম। 12টায় ছুটি হয়ে গেল। মুন্না আর আমি ক্লাসরুম থেকে একই সাথে বের হয়েছি। কিন্তু অবাক করা বিষয় হলো, আজকে ত্রিধাকে আর কলেজে দেখতে পেলাম না। অন্যদিন তো গেটের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু আজ সে কলেজের কোনো জায়গায় নেই। অবশ্য থাকবেই বা কি করে? যে মেডিসিন দিয়েছি তাকে, তারপর তো থাকার কথা না। ধুর, থাকলে থাকুক, না থাকলে নাই। আমরা আমাদের মতন চলে যাই। এই মুন্না, চল বাসায় চলে যাই। ওমা, এটা কি বলতে হবে নাকি? হ্যাঁ, কলেজ শেষ অবশ্যই বাসায় যাব। না, তুই অন্য কিছু করার প্ল্যান করেছিলি? আরে না, তেমন কিছুই না। চল বাসার দিকে রওনা হই। তারপর মুন্না আর আমি একসাথে রওনা হলাম। মাঝপথে সে উল্টো রাস্তায় চলে গেল তার বাড়ির পথ ধরে, আর আমি আমার মতন বাসায় চলে এলাম। বাসায় বলতে তিন্নিদের বাসায় আর কি। বাসায় যেতেই তিন্নি বলল, সোজা আম্মুর রুমে চলে যা তুই। তিন্নির কথা শুনে অবাক হয়ে গেলাম। কিরে, মেয়েটা হঠাৎ তুই তোকারি করছে কেন? কিন্তু তাকে কিছু জিজ্ঞেস না করে সোজা আন্টির কাছে চলে গেলাম। আন্টি, আপনি কি আমার খোঁজ করেছেন? হ্যাঁ, আমার কাছে এসে বস। আন্টির কথা মতন তার কাছে গিয়ে বসলাম, কিন্তু আমাকে অবাক করে দিয়ে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি হা করে তাকিয়ে আছি উনার দিকে। হঠাৎ এই মামের কি হলো কে জানে। আন্টি, কি হয়েছে বলুন তো? তিন্নির আম্মু আকাশের কথা শুনে তাকে ছেড়ে দেয়। তারপর পিছন থেকে আকাশের মানিব্যাগটা বের করে আকাশের হাতে দেয়। আন্টি, এটা তো আমার মানিব্যাগ, যা আমি রুমে রেখে গিয়েছিলাম কলেজে যাওয়ার আগে, কিন্তু আপনি এটা আমায় দিচ্ছেন কেন? কারণ আমি রুম গোছাতে গিয়ে তোর মানিব্যাগটা সামনে পড়ে, তারপর সেটা হাতে নিতেই মানিব্যাগের ভিতরে সাজিয়ে রাখা একটা ছবি চোখের সামনে দেখতে পাই। আন্টি, ওটা তো আমার মায়ের ছবি। আমায় যেই মা লালন পালন করেছিল তিনি আমায় ছবিটা দিয়ে বলেছিল এটা নাকি আমার আসল মা। তুই কি কখনো তোর মায়ের খোঁজ করিসনি? কি করে খোঁজ করব? কারণ ছবিটা তো অনেক আগের ছবি, আর সেই ছবি দিয়ে একটা মানুষকে কি খুঁজে বের করা সম্ভব নাকি? আর তাছাড়া এটা নাকি মায়ের বিয়ে করার পরপরই তোলা পিক। এতদিনে মানুষটা বেঁচে থাকলে তার চেহারার কতটা পরিবর্তন ঘটেছে সেটা আল্লাহ ভালো জানেন। এই ছবি দিয়ে একটা মানুষকে খুঁজে বের করা অসম্ভব, তাই আর খোঁজ করিনি।
বেয়াদব ছেলে, ইচ্ছে করছে তোর কানটা টেনে ছিঁড়ে দিতে। কেন আন্টি, আমি আবার কি করেছি? কারণ তোর কাছে যেই ছবিটা আছে সেই ছবির মানুষটা হলাম আমি, আর এই ছবিটা আমার বিয়ের পর তোর বাবা তুলে দিয়েছিল। আন্টির মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছেন মতন অবস্থা আমার। আমি হাঁ করে তাকিয়ে আছি টিনার দিকে। আমার কলিজা ধুপ ধুপ করে কাঁপছে। কিরে, মাকে জড়িয়ে ধরবি না? এবার আর নিজেকে সামনে রাখতে পারলাম না, সাথে সাথে ওনাকে জড়িয়ে ধরে মা বলে চেঁচিয়ে উঠলাম। মা, তুমি এতদিন আমায় কেন খোঁজ করনি? তোমার ছেলের কথা কি তোমার একবারও মনে পড়েনি? বাবা, মনে পড়লেও কি করব বল? তোর বাবা তোর ছোট বোনকে দুই চোখে দেখতে পারতো না। আমি যখন তোর বাবাকে ছেড়ে চলে আসি তখন আমি তোকে সহ নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তোর বাবা তোকে আনতে দেয়নি। তাই তোকে সেই অবস্থায় রেখে এসে তিন্নিকে নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে আমার। কিন্তু কেন মা, বাবা আমায় তোমার সাথে নিতে নেয়নি? কারণ তোর বাবা তোকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু পরবর্তীতে তোকে অন্যের কাছে কেন সঁপে দিয়েছি জানি না। আর ওই মহিলার সাথেও তোর বাবার কি কানেকশন ছিল সেটাও জানি না। মা, যিনি আমার লালন পালন করেছে তিনি আমায় বলেছিলেন আমার বাবাই নাকি আমাকে সৎমার অত্যাচারের কারণে তিনার কাছে দিয়ে গেছেন, আর এটাও বলেছেন আমাকে যেন মানুষের মতন মানুষ বানায়। কিন্তু বাবা তোকে মানুষ বানাতে গিয়ে একদম এতিম করে দিল মানুষটা। মা, তোমাদের তো পেয়ে গেছি আমি, এখন তো আর এতিম নই আমি। আমার মাকে আমি পেয়ে গেছি, আমার বোনকে আমি পেয়ে গেছি। খোদার কাছে লক্ষ কোটি শুক্রিয়া তার জন্য যে আমার সন্তান আমার কোলে ফিরে এসেছে। আর তিন্নি, তুই কোথায় রে? এই তো মা, এই রুমে। তাড়াতাড়ি এদিকে আয়। তিন্নি তাড়াতাড়ি তার মায়ের কাছে যায়। দেখি, তুই তো আমার বুকে আয়। তিনি আকাশ আর তিন্নি দুজনকে শক্ত করে বুকের মাঝে জড়িয়ে ধরে। তোরা দুজন আমার লক্ষ্মী সন্তান। মা, সত্যি আজ আমি অনেক বেশি খুশি তোমাদেরকে পেয়ে, বিশেষ করে তিন্নিকে পেয়ে। সে তার ভাইকে প্রোটেক্ট কি করে করতে হয় সেটা সে ভালো করেই জানে। আচ্ছা বাবা, হয়েছে, এবার থাম। আগে শোন আমি কি বলি। হ্যাঁ মা। এতদিন তুই কোথায় থাকতি জানি না, কিন্তু আগামীকাল গিয়ে সেখান থেকে সমস্ত আসবাবপত্র নিয়ে আসবি। আচ্ছা মা। এইভাবেই মা আর ছোট বোনের সাথে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় উঠে জিনিসপত্র আনতে পুরনো বাসায় চলে গেলাম। আজ কলেজে যাব না, এর কারণটা তো জানেনই আপনারা, যে জিনিসপত্র নিয়ে মা বোনের সাথে একত্রে হয়ে যাব। তাই বাসায় এসে জিনিসপত্র গাড়িতে উঠিয়ে রওনা হলাম। ঠিক তখনই মুন্না ফোন দিল। আকাশ, তুই কোথায়? আমি একটু কাজে আছি। কিন্তু কেন বলতো? তুই যেখানে আসিস তাড়াতাড়ি কল যায়, এদিকে অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে। কি হয়েছে? এখন বলার পরিস্থিতিতে নেই, প্লিজ তুই তাড়াতাড়ি কলে যায়। আচ্ছা, আসছি। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িওয়ালা মামাকে বাসায় গিয়ে জিনিসপত্র নামিয়ে দিয়ে আসতে বললাম। এদিকে আমি কলেজে আসতেই কেমন যেন ছমছমে একটা আভাস পেলাম। কলেজের আরো নিকটে যেতেই দেখতে পেলাম কলেজের ভিতরে অনেক কয়টা পুলিশের গাড়ি, সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার সাথে বিশাল একটা ছেলেপেলের দল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সকলে দৌড়ে এসে আমাকে ঝাপটে পেঁচিয়ে ধরলো, তারপর টেনে হেঁচড়ে সকলের সামনে নিয়ে গেল। আমি দেখে একজন বয়স্ক লোক বলে ওঠে, ত্রিধা, এই ছেলেটাই তোর সাথে অসভ্যতাও করেছে? এই তোরা মার সকলেই মিলে বেটাকে। লোকটার কথা শুনে বুঝতে পারলাম যে লোকটা ত্রিধার বাবা। তার কথা মতন সবাই আমাকে মারার জন্য এগিয়ে আসলো। এসেই উড়াধুরা মাইর শুরু করলো। মারতে মারতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মাটিতে ফেলে মারতে শুরু করে সবাই আমাকে। একটু পর ত্রিধা এগিয়ে আসে আমার দিকে। কিরে ছোট লোকের বাচ্চা, গতকাল তো অনেক সাহস দেখিয়েছিলি, কিন্তু ভেজা বিড়ালের মতো মার খাচ্ছিস কেন? এখন তোর সেই সাহস কোথায়? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, কত মানুষ এসেছে আমার পক্ষ হয়ে। বিশেষ করে পুলিশগুলো আমার সাপোর্টে এসেছে। এবার পালিয়ে যাবি কোথায়? মায়ের খেয়ে শরীরের কন্ডিশন খারাপ, কিন্তু মেয়েটার কথা শুনে বেহায়ের মতন হেসে দিলাম। হাই রে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি এটা জানিস যে আমি ক্ষমতা দেখানো শুরু করলে এখানে পুলিশ পালিশ কেউই থাকবে না?
সবাই উল্টো দিশা ধরে পালাবে। শোন, একটাই কথা বলি, খেলোয়াড়দের মন মর্জি সবসময় হয় না, কিন্তু যখন তাদের মন মর্জি হয় তখন তারা একাই পুরো মাঠ খেলে দিয়ে আসে। আর সেখানে তোরা আমায় জোর করে খেলার মাঠে নামিয়ে দিয়েছিস। তাহলে ধরে নে, আজ সবকটার কপালে দুঃখ টেনে এনেছিস তোরা। 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, তার সাথে সাথেই এখানে কিয়ামত ঘটে যাবে। আমি গণনা করতে শুরু করলাম। 1 থেকে 3 গুনতেই পুরো কলেজের হুলিয়াই বদলে গেল। যাকে যাকে ছেলে পেলে আসতে শুরু করলো। এত ছেলে পেলে দেখে সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। কিরে, এত ছেলে পেলে কার পক্ষ হয়ে এসেছে? আমার পক্ষে যারা আসার তারা তো এসে গেছে। তাহলে ধরে নে সেগুলো আমার ছেলে পেলে। আয় ছোট লোক, তোর পক্ষ নিয়ে এত ছেলে পেলে আসবে কেন? আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আরে পাগলি, তোকে ভয় দেখাতে আমার এত মেহনত করার দরকার পড়বে না। তুই আমার পরিচয় পেলে এমনিতেই পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বি। আর বাকি রইল ছেলে পেলের কথা। তারা তো তোদের কিয়ামত ঘটাতে এসেছে। মানে কি এসবের? মানেটা একটু পরই বুঝে যাবি বলে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই ত্রিধার বাবা চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তুই কি জানিস না আমি কে? আরে রাখেন, আপনার মতন বহু এসেছে আর গিয়েছে, কিন্তু কেউ টিকতে পারেনি। আর তাছাড়া আপনার মেয়েও তো নাকি রংবাজ গ্যাংয়ের নাম করা নেতা। তাকে গুনার সময় নেই। সেখানে আপনি কে তা দেখে আমার কি আসে যায়? এই বেয়াদব ছেলে, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছিস। বেয়াদবির এখনো কিছুই দেখেননি ভালো করে, এবার দেখবেন। এই, তোরা তোদের কাজ শুরু করে দে। আকাশের পক্ষ হয়ে তিদার চেয়ে 3 গুণ বেশি ছেলেপিলে এসেছে। তার স্বাদের সিগন্যাল পাওয়ার সাথে সাথে হকি, রিক স্টিক, চাইনিজ কুড়াল, আবার কেউ মেশিন হাতে নিয়ে খেলার মাঠে নেমে পড়ে। তখনই পুলিশ আকাশের ছেলেপিলেকে বাধা দেয়। আর পুলিশের যে সিনিয়র কর্মকর্তা আছে সে আকাশের কাছে এসে আকাশের কলার ধরে ফেলে। এই ছেলে, কে রে তুই? আর তুই ছেলেপিলের বড়াই কাকে দেখাচ্ছিস? তুই কি জানিস আমি কে? বা তোর সামনে যে মুরব্বী দাঁড়িয়ে আছেন তিনি কে? পুলিশ অফিসারের কাণ্ড দেখে মেজাজটা পুরো চটে গেল। এই অফিসার, কলার থেকে হাত নামা। কি, তুই আমার সাথে বেয়াদবি করছিস? আজ তো তুই শেষ। এবার মেজাজ আরো চটে গেল। ঠিক সেভাবে দাঁড়িয়ে থেকে পা পিছনে নিয়ে গিয়ে পুলিশ অফিসারের তলপেট বরাবর সজোরে এক লাথি মেরে দিলাম। লাথি খেয়ে পুলিশ অফিসার কয়েক হাত দূরে গিয়ে মাটির উপরে ছিটকে পড়ল। দেখি এবার কার ক্ষমতা আছে, এসে সামনে দাঁড়া। দিদার ছেলেপিলে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ আকাশের হয়ে যেই ছেলেপিলেগুলো এসেছে তাদের সব কয়টার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। অন্যদিকে পুলিশ অফিসার এখনো তেজ দেখে যাচ্ছে। এই থানাওয়ালারা, আপনারা তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, বেটাকে ধরে গিয়ে নিয়ে গাড়িতে উঠান। অফিসারের কথা মতন পুলিশগুলো এগিয়ে আসে আকাশকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আকাশের ছেলেপিলে এবার পুলিশগুলোকে মারতে শুরু করে। এক ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু হয়ে গেছে মতন অবস্থা কলেজ মাঠে। দ্বিধা, তার বাবা এবং কলেজের সকল ছাত্রছাত্রী আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশের ছেলেপিলে পুলিশকে মারতে মারতে সব কয়টার অবস্থা খারাপ করে ফেলেছে। ঠিক তখনই হুড় করে কলেজের গেট দিয়ে অনেক কয়টা গাড়ি প্রবেশ করে। আর্মির মেজর এবং অনেক বড় 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 কর্মকর্তারা এসেছে কলেজে। আর্মির মেজর গাড়ি থেকে নেমেই বলে ওঠে, এই এখানে কি হচ্ছে? কিসের তো হট্টগোল এখানে? আর্মির মেজরের কথা শুনে দ্বিধার বাবা বলে ওঠে, স্যার, এই ছেলেটা আমার মেয়ের সাথে অসভ্যতাম করেছে। শুধু তাই নয়, সে আমাকে ক্ষমতার হ্যাডাম দেখাচ্ছে। এই মিস্টার রফিক সাহেব, আপনার কি মাথা ঠিক নেই? আপনি কি জানেন যে আপনি কাকে কি বলছেন? আমি যদিও আপনার সাপোর্ট এনেছি, কিন্তু এই ছেলেকে আমি ভালোভাবেই চিনি। আপনি এই ছেলেকে মারার জন্য এত দলবল নিয়ে এসেছেন। আপনি কি জানেন এই ছেলে গলা ফাটিয়ে একবার ডাক দিলে ছেলে পেলে ভেঙে চুরে আসবে? মানে কি মেজর সাহেব? মনে হলো আপনাদের সামনে নর্মাল বেশভূষে নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। সে কোনো সাধারণ ছেলে নয়, সে হলো বাংলাদেশের সবচাইতে মারাত্মক টিম রংবাজ, যাকে সবাই এক নামে চিনে। এই ছেলে সেই রংবাজ গ্রুপের হেড। আপনার মেয়েও এই ছেলের তৈরি করা রংবাজ গ্যাংয়ের পাওয়ার নিয়ে আকাশে ওড়ে। তার এই রংবাজ গ্যাং প্রশাসনের জন্য কাজ করে, যেখানে আমার আইন লঙ্ঘন করেও মানুষ ন্যায় দিতে পারেনি,
সেখানে এই রংবাজ গ্যাং আমাদের হয়ে কাজ করে। শুধু তাই নয়, এই রংবাজ গ্যাং আন্ডারওয়ার্ল্ডের অনেক ফেমাস রংবাজ গ্যাং, এবং এই ছেলে আন্ডারওয়ার্ল্ডের নিজের একটা পরিচয় বানিয়ে নিয়ে ফেলেছে, যে অনেক বড় বড় কর্মকর্তারাও এই ছেলের কথায় উঠবোস করে। আর আপনি সেখানে এই ছেলেকে মারার জন্য দলবল নিয়ে এসেছেন। আপনি কি জানেন, এই ছেলে যদি একবার সিদ্ধান্ত করে ফেলে যে আপনাদের সব কয়টাকে এখানে মেরে ফেলবে, তাহলে আর বিপক্ষের আওয়াজ তোলার মতো কেউ থাকবে না। এত ভয়ঙ্কর এই ছেলে। মেজরের মুখে আকাশের বর্ণনা পেয়ে উপস্থিত যারা সেখানে ছিল সবাই হা হয়ে যায়, কারণ আকাশ এতটা ভয়ঙ্কর লেভেলের মানুষ যা তাকে দেখে এতদিন কেউ ভাবতেও পারেনি। যেই ছেলে কলেজের সবচাইতে নিম্নমানের একটা ছেলে ছিল, সে যে এত বড় মাফিয়া তা কোনোদিনও কল্পনাও করতে পারেনি কেউ। বিশেষ করে দ্বিধা আর তার বাবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা। তাদের ভিতরটা দুপ দুপ করছে ভয়ে। তারা এতটা সময় বা এত দিন যেই ছেলের সাথে টক্কর দিয়েছে, সেই ছেলে শহরের নাম করা গ্যাংস্টার, এটা তারা কোনোদিনই কল্পনাতেও ভাবেনি। সাথে সাথে দিদার বাবা দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আপনার সম্পর্কে না জেনে এমন ব্যবহার করে ফেলেছি। প্লিজ আমাদেরকে মাফ করে দিন। দিদার বাবার কথা শুনে আকাশের আরো রাগ উঠে যায়। সে দিদার বাবার গালে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আকাশের কর্মকাণ্ড দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তারা যেন নিজের চোখের সামনে কোনো ভয়ঙ্কর হায়নাকে দেখে ফেলেছে। তোর মাফের গুষ্টি মারি। তোরা পাওয়ারের অপব্যবহার কেন করিস জানোয়ারের বাচ্চা? একবার না দুইবার না, তোর মেয়ে অনেক কয়বার আমার উপরে প্রহার করেছে, কিন্তু আমি কোনো প্রতিবাদী করিনি। আর আজ তো পুরো 14 গোষ্ঠী নিয়ে এসেছে। আজ তোদের মাফ নাই, আজ তোদের জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আকাশের হাতে থাপ্পড় খেয়ে তিধার বাবা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, আর আকাশ তিধার দিকে এগিয়ে যায়। তারপর তার চুলের মুঠি ধরে তিধার গালের মধ্যে কষে অনেক কয়টা থাপ্পড় লাগিয়ে দেয়। কিরে, এখন তোর ক্ষমতা কোথায় রে? দলবল নিয়ে না এসেছিস তুই? দেখি সাহস থাকলে একটা ফুলের টোকা লাগিয়ে দেখা আমার গায়ে। আকাশ, কিন্তু আগামীকাল গিয়ে সেখান থেকে সমস্ত আসবাবপত্র নিয়ে আসবি। আচ্ছা মা। এইভাবেই মা আর ছোট বোনের সাথে সেদিনটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলায় উঠে জিনিসপত্র আনতে পুরনো বাসায় চলে গেলাম। আজ কলেজে যাব না, এর কারণটা তো জানেনই আপনারা, যে জিনিসপত্র নিয়ে মা বোনের সাথে একত্রে হয়ে যাব। তাই বাসায় এসে জিনিসপত্র গাড়িতে উঠিয়ে রওনা হলাম। ঠিক তখনই মুন্না ফোন দিল। আকাশ, তুই কোথায়? আমি একটু কাজে আছি। কিন্তু কেন বলতো? তুই যেখানে আছিস তাড়াতাড়ি কলেজ আয়, এদিকে অনেক বড় ঝামেলা হয়ে গিয়েছে। কি হয়েছে? এখন বলার পরিস্থিতি নেই, প্লিজ তুই তাড়াতাড়ি কলেজে আয়। আচ্ছা আসছি। ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। গাড়িওয়ালা মামাকে বাসায় গিয়ে জিনিসপত্র নামিয়ে দিয়ে আসতে বললাম। এদিকে আমি কলেজে আসতেই কেমন যেন ছমছমে একটা আভাস পেলাম। কলেজের আরো নিকটে যেতেই দেখতে পেলাম কলেজের ভিতরে অনেক কয়টা পুলিশের গাড়ি। সবাই কলেজ মাঠে দাঁড়িয়ে আছে। শুধু তাই নয়, তার সাথে বিশাল একটা ছেলেপেলের দল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা সকলে দৌড়ে এসে আমাকে ঝাপটে পেঁচিয়ে ধরলো। তারপর টেনে হেঁচড়ে সকলের সামনে নিয়ে গেল। আমি দেখে একজন বয়স্ক লোক বলে ওঠে, ত্রিধা, এই ছেলেটাই তোর সাথে অসভ্যতাও করেছে? এই তোরা মার সকলেই মিলে বেটাকে। লোকটার কথা শুনে বুঝতে পারলাম যে লোকটা ত্রিধার বাবা। তার কথা মতন সবাই আমাকে মারার জন্য এগিয়ে আসলো। এসেই উড়াধুরা মাইট শুরু করলো। মারতে মারতে আমার অবস্থা খারাপ করে দিয়েছে। মাটিতে ফেলে মারতে শুরু করে সবাই আমাকে। একটু পর ত্রিধা এগিয়ে আসে আমার দিকে। কি রে ছোট লোকের বাচ্চা, গতকাল তো অনেক সাহস দেখিয়েছিলি, কিন্তু ভেজা বিড়ালের মতো মার খাচ্ছিস কেন? এখন তোর সেই সাহস কোথায়? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, কত মানুষ এসেছে আমার পক্ষ হয়ে। বিশেষ করে পুলিশগুলো আমার সাপোর্টে এসেছে। এবার পালিয়ে যাবি কোথায়? মায়ের খেয়ে শরীরের কন্ডিশন খারাপ, কিন্তু মেয়েটার কথা শুনে বেহায়ের মতন হেসে দিলাম। হাই রে, তুই আমাকে হুমকি দিচ্ছিস? তুই কি এটা জানিস যে আমি ক্ষমতা দেখানো শুরু করলে এখানে পুলিশ পালিশ কেউই থাকবে না?
সবাই উল্টো দিশা ধরে পালাবে। শোন, একটাই কথা বলি, খেলোয়াড়দের মন মর্জি সবসময় হয় না, কিন্তু যখন তাদের মন মর্জি হয় তখন তারা একাই পুরো মাঠ খেলে দিয়ে আসে। আর সেখানে তোরা আমায় জোর করে খেলার মাঠে নামিয়ে দিয়েছিস। তাহলে ধরে নে, আজ সবকটার কপালে দুঃখ টেনে এনেছিস তোরা। 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, তার সাথে সাথেই এখানে কিয়ামত ঘটে যাবে। আমি গণনা করতে শুরু করলাম। 1 থেকে 3 গুনতেই পুরো কলেজের হুলিয়াই বদলে গেল। যাকে যাকে ছেলে পেলে আসতে শুরু করলো। এত ছেলে পেলে দেখে সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। কিরে, এত ছেলে পেলে কার পক্ষ হয়ে এসেছে? আমার পক্ষে যারা আসার তারা তো এসে গেছে। তাহলে ধরে নে সেগুলো আমার ছেলে পেলে। আয় ছোট লোক, তোর পক্ষ নিয়ে এত ছেলে পেলে আসবে কেন? আর তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আরে পাগলি, তোকে ভয় দেখাতে আমার এত মেহনত করার দরকার পড়বে না। তুই আমার পরিচয় পেলে এমনিতেই পায়ে এসে হুমড়ি খেয়ে পড়বি। আর বাকি রইল ছেলে পেলের কথা। তারা তো তোদের কিয়ামত ঘটাতে এসেছে। মানে কি এসবের? মানেটা একটু পরই বুঝে যাবি বলে এক লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। ঠিক তখনই ত্রিধার বাবা চেঁচিয়ে বলে উঠল, এই ছেলে, তুই কি আমাদের ভয় দেখাচ্ছিস? তুই কি জানিস না আমি কে? আরে রাখেন, আপনার মতন বহু এসেছে আর গিয়েছে, কিন্তু কেউ টিকতে পারেনি। আর তাছাড়া আপনার মেয়েও তো নাকি রংবাজ গ্যাংয়ের নাম করা নেতা। তাকে গুনার সময় নেই। সেখানে আপনি কে তা দেখে আমার কি আসে যায়? এই বেয়াদব ছেলে, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করে ফেলছিস। বেয়াদবির এখনো কিছুই দেখেননি ভালো করে, এবার দেখবেন। এই, তোরা তোদের কাজ শুরু করে দে। আকাশের পক্ষ হয়ে তিদার চেয়ে 3 গুণ বেশি ছেলেপিলে এসেছে। তার স্বাদের সিগন্যাল পাওয়ার সাথে সাথে হকি, রিক স্টিক, চাইনিজ কুড়াল, আবার কেউ মেশিন হাতে নিয়ে খেলার মাঠে নেমে পড়ে। তখনই পুলিশ আকাশের ছেলেপিলেকে বাধা দেয়। আর পুলিশের যে সিনিয়র কর্মকর্তা আছে সে আকাশের কাছে এসে আকাশের কলার ধরে ফেলে। এই ছেলে, কে রে তুই? আর তুই ছেলেপিলের বড়াই কাকে দেখাচ্ছিস? তুই কি জানিস আমি কে? বা তোর সামনে যে মুরব্বী দাঁড়িয়ে আছেন তিনি কে? পুলিশ অফিসারের কাণ্ড দেখে মেজাজটা পুরো চটে গেল। এই অফিসার, কলার থেকে হাত নামা। কি, তুই আমার সাথে বেয়াদবি করছিস? আজ তো তুই শেষ। এবার মেজাজ আরো চটে গেল। ঠিক সেভাবে দাঁড়িয়ে থেকে পা পিছনে নিয়ে গিয়ে পুলিশ অফিসারের তলপেট বরাবর সজোরে এক লাথি মেরে দিলাম। লাথি খেয়ে পুলিশ অফিসার কয়েক হাত দূরে গিয়ে মাটির উপরে ছিটকে পড়ল। দেখি এবার কার ক্ষমতা আছে, এসে সামনে দাঁড়া। দিদার ছেলেপিলে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ আকাশের হয়ে যেই ছেলেপিলেগুলো এসেছে তাদের সব কয়টার হাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। অন্যদিকে পুলিশ অফিসার এখনো তেজ দেখে যাচ্ছে। এই থানাওয়ালারা, আপনারা তাকিয়ে তাকিয়ে কি দেখছেন? হ্যাঁ, বেটাকে ধরে গিয়ে নিয়ে গাড়িতে উঠান। অফিসারের কথা মতন পুলিশগুলো এগিয়ে আসে আকাশকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু আকাশের ছেলেপিলে এবার পুলিশগুলোকে মারতে শুরু করে। এক ভয়ঙ্কর রক্তযুদ্ধ শুরু হয়ে গেছে মতন অবস্থা কলেজ মাঠে। দ্বিধা, তার বাবা এবং কলেজের সকল ছাত্রছাত্রী আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আকাশের ছেলেপিলে পুলিশকে মারতে মারতে সব কয়টার অবস্থা খারাপ করে ফেলেছে। ঠিক তখনই হুড় করে কলেজের গেট দিয়ে অনেক কয়টা গাড়ি প্রবেশ করে। আর্মির মেজর এবং অনেক বড় 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 কর্মকর্তারা এসেছে কলেজে। আর্মির মেজর গাড়ি থেকে নেমেই বলে ওঠে, এই এখানে কি হচ্ছে? কিসের তো হট্টগোল এখানে? আর্মির মেজরের কথা শুনে দ্বিধার বাবা বলে ওঠে, স্যার, এই ছেলেটা আমার মেয়ের সাথে অসভ্যতাম করেছে। শুধু তাই নয়, সে আমাকে ক্ষমতার হ্যাডাম দেখাচ্ছে। এই মিস্টার রফিক সাহেব, আপনার কি মাথা ঠিক নেই? আপনি কি জানেন যে আপনি কাকে কি বলছেন? আমি যদিও আপনার সাপোর্ট এনেছি, কিন্তু এই ছেলেকে আমি ভালোভাবেই চিনি। আপনি এই ছেলেকে মারার জন্য এত দলবল নিয়ে এসেছেন। আপনি কি জানেন এই ছেলে গলা ফাটিয়ে একবার ডাক দিলে ছেলে পেলে ভেঙে চুরে আসবে? মানে কি মেজর সাহেব? মনে হলো আপনাদের সামনে নর্মাল বেশভূষে নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। সে কোনো সাধারণ ছেলে নয়। সে হলো বাংলাদেশের সবচাইতে মারাত্মক টিম রংবাজ, যাকে সবাই এক নামে চিনে। এই ছেলে সেই রংবাজ গ্রুপের হেড। আপনার মেয়েও এই ছেলের তৈরি করা রংবাজ গ্যাংয়ের পাওয়ার নিয়ে আকাশে ওড়ে। তার এই রংবাজ গ্যাং প্রশাসনের জন্য কাজ করে, যেখানে আমার আইন লঙ্ঘন করেও মানুষ ন্যায় দিতে পারেনি।
সেখানে এই রংবাজ গ্যাং আমাদের হয়ে কাজ করে। শুধু তাই নয়, এই রংবাজ গ্যাং আন্ডারওয়ার্ল্ডের অনেক ফেমাস রংবাজ গ্যাং, এবং এই ছেলে আন্ডারওয়ার্ল্ডের নিজের একটা পরিচয় বানিয়ে নিয়ে ফেলেছে, যে অনেক বড় বড় কর্মকর্তারাও এই ছেলের কথায় উঠবোস করে। আর আপনি সেখানে এই ছেলেকে মারার জন্য দলবল নিয়ে এসেছেন। আপনি কি জানেন, এই ছেলে যদি একবার সিদ্ধান্ত করে ফেলে যে আপনাদের সব কয়টাকে এখানে মেরে ফেলবে, তাহলে আর বিপক্ষের আওয়াজ তোলার মতো কেউ থাকবে না। এত ভয়ঙ্কর এই ছেলে। মেজরের মুখে আকাশের বর্ণনা পেয়ে উপস্থিত যারা সেখানে ছিল সবাই হা হয়ে যায়, কারণ আকাশ এতটা ভয়ঙ্কর লেভেলের মানুষ যা তাকে দেখে এতদিন কেউ ভাবতেও পারেনি। যেই ছেলে কলেজের সবচাইতে নিম্নমানের একটা ছেলে ছিল, সে যে এত বড় মাফিয়া তা কোনোদিনও কল্পনাও করতে পারেনি কেউ, বিশেষ করে দ্বিধা। আর তার বাবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছে মতন অবস্থা। তাদের ভিতরটা দুপ দুপ করছে ভয়ে। তারা এতটা সময় বা এত দিন যেই ছেলের সাথে টক্কর দিয়েছে, সেই ছেলে শহরের নাম করা গ্যাংস্টার, এটা তারা কোনোদিনই কল্পনাতেও ভাবেনি। সাথে সাথে দিদার বাবা দৌড়ে এসে আকাশের হাত চেপে ধরে। ভাই, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আপনার সম্পর্কে না জেনে এমন ব্যবহার করে ফেলেছি। প্লিজ আমাদেরকে মাফ করে দিন। দিদার বাবার কথা শুনে আকাশের আরো রাগ উঠে যায়। সে দিদার বাবার গালে ঠাস করে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আকাশের কর্মকাণ্ড দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই চোখ পাকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তারা যেন নিজের চোখের সামনে কোনো ভয়ঙ্কর হায়নাকে দেখে ফেলেছে। তোর মাফের গোষ্ঠী মারি, তোরা পাওয়ারের অপব্যবহার কেন করিস জানোয়ারের বাচ্চা? একবার না দুইবার না, তোর মেয়ে অনেক কয়বার আমার উপরে প্রহার করেছে, কিন্তু আমি কোনো প্রতিবাদী করিনি। আর আজ তো পুরো 14 গোষ্ঠী নিয়ে এসেছে। আজ তোদের মাফ নাই, আজ তোদের জন্মের শিক্ষা দিয়ে ছাড়বো আমি। আকাশের হাতে থাপ্পড় খেয়ে তিধার বাবা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে, আর আকাশ তিধার দিকে এগিয়ে যায়। তারপর তার চুলের মুঠি ধরে তিধার গালের মধ্যে কষে অনেক কয়টা থাপ্পড় লাগিয়ে দেয়। কিরে, এখন তোর ক্ষমতা কোথায় রে? দলবল নিয়ে না এসেছিস তুই? দেখি সাহস থাকলে একটা ফুলের টোকা লাগিয়ে দেখা আমার গায়ে। আকাশ, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সম্পর্কে না জেনে অমনটা করেছি। ত্রিধার কথা শুনে রাগের মাত্রা এবার নিজের কন্ট্রোল ছাড়িয়ে গেল। আবার কয়েকটা কুশে লাগিয়ে দিলাম। এই জানোয়ার, সম্পর্ক জানা নিয়ে কি আসে যায় রে? হ্যাঁ, তোরা কি নিজেকে ছাড়া অন্য কাউকে মানুষ মনে করিস না? না বাপের টাকায় ফোটাঙ্গিগিরি করিস দেখে বাকি মানুষদের মানুষ বলে মনে হয় না? কোনটা? আকাশ, তেমন কোনো কিছুই না। তাহলে কি? হ্যাঁ, এত অহংকার কিসের তোদের? আমার যা সম্পত্তি আছে তার সামনে তোর বাবার সম্পত্তি আমার প্রস্রাবের বরাবর। তাহলে কিসের জন্য তোদের এত গরিমা? আকাশ, সত্যি আমি লজ্জিত। তোর কাছে লজ্জা শরম বলতে কোনো কিছু আছে নাকি রে জানোয়ার? আমার পবিত্র ভালোবাসাটাকে গেম বানিয়ে দিলি। আমার নীরবতাকে তোরা দুর্বল ভেবে নিজের শক্তি প্রয়োগ করলি আমার উপরে। সর্বশেষ এসে বলছিস লজ্জিত? আসলে কি জানিস, তোর মধ্যে মনুষ্যত্ব আর লজ্জার কোনো কিছুই নেই। তোরা মানুষ নামের হিংস্র প্রাণী, যেখানে আমি তোদেরকে চাইলে প্রথম দিনই উপরে পাঠিয়ে দিতে পারতাম, সেখানে তুই এক এক সময় এক এক ভাবে অত্যাচার করেছিস আমার উপরে। কই, আমি তো প্রহার করিনি কখনো তোদের উপরে। কিন্তু হ্যাঁ, এইবার করার কারণ হলো তোরা অনেক ওভার করে ফেলেছিস, তাই তোদের মতন 2 টাকার চাকরকে হিসাব নিকাশ বুঝিয়ে দিলাম। আকাশের কথা শুনে তিধা এবং তার বাবা মাথা নুইয়ে রেখেছে, আর প্রশাসনিক কর্মকর্তা যারা ছিল তারা হা করে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ আজ পুরো ক্ষেপে গিয়েছে। কেউ তার কাছে গিয়ে তাকে শান্ত করার মতন সাহস জোগাতে পারছে না। মেজরের কথার পরে সবাই আকাশকে খুব ভালো করে চিনে ফেলেছে। কলেজ মাঠে এত মানুষ থাকার পরেও জায়গাটা একদম নিশ্চুপ হয়ে গেছে, কারোর মুখে কোনো সাউন্ড নাই। তখনই আকাশ আবার বলে ওঠে, এই বিয়াদব, আমার চোখের সামনে থেকে 1 মিনিটের মধ্যে দূর হবি। অনেক রংবাজি দেখিয়েছিস জীবনে, কিন্তু এটা কখনো ভাবিসনি যে তোর থেকেও দুনিয়াতে অনেক বড় বড় রংবাজরা বেঁচে আছে। তাদের পাল্লায় একবার পড়লে তোর খেলা শেষ হয়ে যাবে। তিধা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। তার কলিজাটা
ভয়ে চুপসে আছে। সে এখন সত্যি উপলব্ধি করতে পারছে যে সে ভুল, না হয়তো তার আজকে এই দুর্দিন দেখতে হতো না। কিরে, তুই এখন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছিস কোন সাহসে? এবার কিন্তু পা থেকে জুতো খুলে মারতে শুরু করব। আকাশের কথা শুনে তিধা তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তিধার সাথে তার বাবা এবং সকল ছেলেপেলেই চলে যায়। তখন আস্তে আস্তে আর্মির মেজর আকাশের দিকে এগিয়ে আসে। আকাশ ভাই, প্লিজ আর রাগ করিয়েন না। ওরা না জেনে আপনার সাথে এমন বিয়াদবিটা করে ফেলেছে। ওরা যদি আপনার সম্পর্কে জানতো তাহলে হয়তো সেই দুঃসাহস কোনোদিনই করতো না। রাগটা এত পরিমাণে উঠে গেছে যে সহ্য করতে না পেরে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। মেজর সাহেব, তারা যদি আমায় মারতো তাহলে হয়তো আমি কোনোদিন প্রতিবাদও করতাম না, কারণ আমি অতীতকে পিছনে ফেলে এসেছি। কিন্তু সেই মেয়েটা তো আমার মন নিয়ে জঘন্য খেলা খেলেছে, তাই আজকে প্রতিবাদ না করে থাকতে পারলাম না। ভাই, সত্যি এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে আপনার উপরে। কিন্তু ভাই, প্লিজ আপনি ঠান্ডা হন। আর কে কোথায় আসেন, একটু পানি নিয়ে আসেন তো আকাশ ভাইয়ের জন্য। মেজরের কথা মতন একজন পানির একটা বোতল এনে মেজরের হাতে দেয়। আকাশ ভাই, নিন, এটা খেয়ে নিন আপনি। আর আমি কথা দিচ্ছি, আজকের পর আপনার সকল জিম্মেদারি আমার। আমি নিজে তকদারি করে দেখব কে আপনার সাথে টক্কর দিতে চায়, কার এত বুকের বড় পাটা। মেজর সাহেব, ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমি একদম ঠিক আছি। আর আশা করি আজকের পর আমার সাথে টক্কর দেওয়ার মতো দুঃসাহস কেউ আর করবে না। আচ্ছা ভাই, আপনার যেমন ইচ্ছে তেমন করুন। মেজরের সাথে অনেকটা সময় কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর্মির মেজর চলে গেল, আর আমি আসার সময় মুন্নাকে সাথে করে নিয়ে এসেছি। সে আমার থেকে দূরত্ব বজায় রেখে হাঁটছে। কিরে, কি হয়েছে তোর? এত দূরে দূরে হাঁটছিস কেন? আকাশ, তোর সাথে থেকে তোকে এতদিনও চিনতে পারলাম না। আর তার চাইতে বড় কথা হলো তুই অনেক বড় মাপের একজন মানুষ, তাই তোর থেকে দূরত্ব বজায় রেখেছি। কি, তোরও থাপ্পড় খেতে ইচ্ছে হয়েছে মনে হয়? বন্ধুত্বের মধ্যে বড় ছোট হয় না, সেটা কি তুই জানিস না? হ্যাঁ জানি, কিন্তু তবুও। তবুওর গুষ্টি মারি। নর্মাল ভাবে চলাফেরা কর, না হয় তো তুইও আমার খারাপ রূপ দেখবি। আরে তুই এত রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, রাগের কাজ করলে রাগবো না তো কি করব? হ্যাঁ আচ্ছা হয়েছে, থাম এবার। আমি নর্মাল ভাবে চলছি তোর সাথে। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা শোন, আজকের মতন বাসায় চললাম। আমার একটু বাসা পরিবর্তন করা নিয়ে ঝামেলায় আছি। ফ্রি হয়ে তোর সাথে যোগাযোগ করবো নে। আচ্ছা ঠিক আছে। মুন্না চলে গেল, আর আমি আমার মতন বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আম্মু আমার আসবাবপত্র গোছগাছ করছে। আম্মু আমাকে দেখতে পেয়ে বলল, যাক বাবা, তুই এসেছিস, ভালো হয়েছে। আচ্ছা শোন, আমি অনেক কিছুই গোছগাছ করেছি, এবার তুই একটু সামলা এই দিকটা, কারণ আমার কাজে যেতে হবে। অফিসে নাকি কিছু হালকা পাতলা কাজ বাকি আছে। কিসের কাজ মা? আরে তুই জানিস না যে আমি একটা ছোটখাটো চাকরি করি, সেখান থেকে ফোন দিয়েছে আর কি। মা, তোমার চাকরি করতে হবে না। এই পাগল, কি বলিস? হ্যাঁ তুই এসব, আমি চাকরি না করলে ঘর সংসার চলবে কি করে, আর ঘরের ভাড়া দিব কি করে? মা, তোমার ছেলে এখনো মরে যায়নি। তুমি আজকে চাকরি থেকে রিজাইন করে আসবে, আর আমি আমাদের জন্য ফ্ল্যাট নিয়ে নিব। তোমার ছেলের অর্থ সম্পদ কম নেই, সো তোমার কষ্ট করতে হবে না। আর সন্তানদের জন্য তুমি খালি বাসায় বসে বসে আল্লাহ বিল্লাহ করবা। আচ্ছা বাবা, ঠিক আছে, তোর যেমন মর্জি। মা, তিন্নি কোথায়? সে তো কলেজে গিয়েছে। আজ নাকি কলেজে কি যেন ফাংশন আছে, বিকাল হবে নাকি আসতে আসতে। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাপড় চোপড় গুছিয়ে ফেলো। তিন্নি আসলে বিকালেই আমরা নতুন ঘরে উঠবো, আর লোকজন এসে সামামাপত্র নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলে রুমে চলে গেলাম। বিকেল বেলায় তিন্নি আসলে তাকেও বলে দিলাম সামানাপত্র গোছগাছ করতে, যে আমরা নতুন ফ্ল্যাটে উঠব। তারপর রাতের মধ্যেই নতুন ফ্ল্যাটে উঠে গেলাম। লোকজন সামানাপত্র আমাদের নতুন বাসায় উঠিয়ে দিয়ে গেছে। মাকে বললাম কাল মানুষ আসবে, তিনি খালি দেখিয়ে দিবেন কোন জিনিস কোথায় সাজাতে হবে। লোকজন তিনার মতন করে জিনিস সাজিয়ে দিয়ে যাবে। নতুন বাসায় উঠে সকলেই অনেক টায়ার্ড, কারণ সামানাপত্র প্যাক করতে অনেকটা ধকল গেছে নিজের উপরে। রাতের বেলায় একটা রুম নিয়ে শুয়ে পড়লাম খাবার দাবার খেয়ে। আজ অনেক খুশি আমি যে আমার মা বোনকে নিয়ে আমি স্বপ্নের কুটিরে উঠেছি। শুধু তাই নয়,
মা বোনকে নিয়ে নতুন একটা পরিবার হওয়াতে অনেক আনন্দ হচ্ছে ভিতরে। এসব নিয়ে কল্পনা করতে করতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে ত্রিধার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। বালিশের সাথে মুখ গুজে কান্না করছে। তার ভিতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। আল্লাহ, কি করলাম আমি মানুষটার সাথে? অমন ধারা আচরণ। যে মানুষটা এতটা ক্ষমতা থাকা সত্ত্বেও সে অহংকার করেনি, আর আমি কিছুটা ক্ষমতা পেয়ে তার অপব্যবহার করে বসেছি। যেই মানুষটা চাইলেই অনেক আগে আমাকে মেরে মাটির নিচে চাপা দিয়ে দিতে পারতো, আর আমি সেই মানুষটার উপরে জোর খাটিয়েছি। শুধু তাই নয়, মানুষটাকে মেরেছি, তার ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছি। সত্যি নিজেকে নিজের কাছে অমানুষ বলে মনে হচ্ছে। আমি নিজের মনকে নিজে প্রশ্ন করলাম যে আমি মানুষের কাতারে পড়ি কিনা। আমার মন আমায় তিরস্কার করছে যে আমি মানুষ নামের কলঙ্ক। সেখানে মানুষটাকে নিয়ে আমার মন সাড়া দিচ্ছে যে সেই মানুষটার মতন আর একটা দুনিয়ার বুকে খুঁজে পাওয়া যাবে না। কারণ এত ক্ষমতা থাকা সত্ত্বেও তার অপব্যবহার করেনি, বরং ক্ষমতার বলে নয়, মন দিয়ে ভালোবেসে গিয়েছে সেই মানুষটা আমাকে। আর আমি তার মতন মহান মানুষটাকে নিয়ে এমন জঘন্য খেলা খেলেছি। ছি, নিজের উপরেই ঘৃণা হচ্ছে। দ্বিধা নিজেকে নিজেই তিরস্কার করছে। শুধু তাই নয়, আকাশের ভালোবাসা বুঝতে পেরে অঝরে চোখের জল ঝরাচ্ছে। কিন্তু একটা কথা আছে না, যে মানুষ সামনে পেলে কোনো কিছুর মর্ম দেয় না, দূরে গেলেই তার মর্ম বুঝে। আজ দ্বিধার ক্ষেত্রেও সেটা হয়েছে। আকাশ দূরে চলে যাওয়ায় সে তার মর্ম বুঝতে পারছে। কিন্তু আফসোস, সে আজ মানুষটার মর্ম বুঝলেও সেই মানুষটা তার ধরাছোঁয়ার অনেকটা বাইরে চলে গিয়েছে। সে আজ কেন্দি কেটে মরে গেলেও আকাশ হয়তো তার জীবনে আর ফিরে আসবে না। দিদা ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর পাগলের মতন প্রলাপ করছে। ও আকাশ, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি সত্যিকারের ভালোবাসা কি সেটাই আসলে উপলব্ধি করতে পারিনি। আসলেই আমি দুশ্চরিত্রা। না হয়তো তোমার মতন মানুষের মন আমি ঠিকই পড়ে নিতে পারতাম। যেখানে তুমি এত ক্ষমতাশালী হওয়ার পরেও সেটাকে সাইডে রেখে ভেতরটা দিয়ে ভালোবেসেছো, সেখানে আমি সামান্যটুকু ক্ষমতা পেয়ে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দিয়েছি। তোমার সাথে ভালোবাসা নামক একটা গেম খেলেছি, আর সেই প্রতারণার কারণে আমার এমন দুর্দশা। কিন্তু আমার এখন যে তোমাকে চাই, আমার তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না। তোমার টাকা পয়সা পাওয়ার এসব কিচ্ছু না থাকলেও আমার চলবে। আমি তোমার সাথে করে ঘরেও সংসার করতে রাজি। তাও প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। দিদার কান্নায় যেন তার চারপাশের দেওয়ালও নীরবে কাঁদছে। আর অন্যদিকে আকাশ বেঘরে ঘুমাচ্ছে। সারাদিন অনেক ধকল গেছে তার উপরে, তাই রাতে শোয়া মাত্রই ঘুম চলে এসেছে তার। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠতেই তার মা এসে চা দিয়ে যায়। বাবা নে, চা এনেছি তোর জন্য, উঠে চাটা খেয়ে নে। হ্যাঁ মা, উঠছি। মায়ের ডাকে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে এসে চাটা খেয়ে কাজে লেগে পড়লাম। কাজে লেগেছি বলতে বাসার জিনিসপত্র গোছাতে মানুষ ঠিক করেছি। তারা সকালবেলায় এসে পড়েছে, তাই তাদেরকে একটু দেখিয়ে শুনিয়ে দিতে হবে সমস্ত কিছু। এভাবেই কাজের মধ্যে দিয়ে সারাটা দিন কেটে গেল। সমস্ত কিছু মোটামুটি সাজানো গোছানো শেষ। বিকাল 5টায় কাজের লোকদের বিদায় করে ফ্রেশ হয়ে রুমে আসলাম। রুমে এসে বালিশের পাশ থেকে ফোনটা হাতে নিতেই অবাক হয়ে গেলাম, কারণ অপরিচিত একটা নাম্বার থেকে 601টা মিস কল। 600 মিস কলটা কারোর জীবনে বাস্তবে ঘটেছে। এটা দেখে যেন মাথার সেন্স পুরো নড়ে গেল। সারাদিন কাজে থাকায় ফোনটা হাতে নিতে পারিনি। ফোনটা বালিশের পাশে রেখেই নিচে চলে গিয়েছিলাম। কিন্তু এসে যে এতগুলো মিস কল দেখতে পাবো তা কোনোদিনও কল্পনা করতে পারিনি। ফোনটা হাতে নিতেই আবারও ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে, হ্যালো, কে বলছেন? অপর পাশ থেকে কান্নার আওয়াজ কানে ভেসে আসলো। এই, কে আপনি? আর কান্না করছেন কেন? আকাশ, আমি ত্রিধা, প্লিজ তুমি ফোনটা কেটে দিও না। তোমার সাথে আমার একটু কথা আছে। মেজাজটা খারাপ হয়ে গেল ত্রিধা নামটা শুনতেই। এই যে, আপনি আবার আমায় ফোন দিয়েছেন কোন কারণে? আমি না আপনার ফোন নাম্বার ব্লক করে দিয়েছি? সব ভিন্ন নাম্বার দিয়ে এতগুলো ফোন করার কারণ কি? আকাশ প্লিজ, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে তোমার সাথে এমনটা করে। কি আপনার মাথা টাথা কি খারাপ হয়ে গেছে নাকি? না কোন রকমের নেশা করেছেন আপনি? আমি ঠিক আছি, আর আমি সত্যি বলছি যে আমি তোমার কাছে ফিরে যেতে চাই। বাহ,
আবার নতুন কোনো ফোন দিয়ে এসেছেন আমার জন্য? আপনি না গতকালই আমায় মারার জন্য অনেক কয়জন ছেলে পেলে নিয়ে এসেছেন, কিন্তু আজ কি করে চাকা উল্টে ঘুরে গেল? আকাশ, তোমায় মারতে এসেছি ঠিকই, কিন্তু সত্যি বলতে তোমার সততার প্রেমে পড়ে গিয়েছি আমি। তোমার ভালো মানুষের প্রেমে পড়ে গিয়েছি আমি, যে মানুষটার পাহাড় সমান ক্ষমতা থাকা সত্ত্বেও সে পাহাড়ে হেঁটে হেঁটে সফর করে। আমি সেই মানুষটাকে লাইফ পার্টনার হিসেবে চাই। আকাশ, আই লাভ ইউ। এই যে মিস ত্রিধা, আমি আপনাকে জাস্ট ঘৃণা করি। আপনার মতন প্রো গেমারের মুখও আমি দেখতে চাই না। আর সেখানে আপনাকে ভালোবাসা তো আকাশ চুম্বি কথাবার্তা। প্লিজ আকাশ, তুমি আমায় মেনে নাও। আমি সত্যি তোমার মনের মতন হয়ে যাব। তুমি আমায় যেইভাবে চলতে বলবে আমি ঠিক সেইভাবে চলাফেরা করব। তাও প্লিজ তুমি আমায় মেনে নাও। এই নাটকের মঞ্চ বন্ধ করেন। আমি আপনার মতন জঘন্য মানুষের মুখও দেখতে চাই না। আমি যেমন আছি তেমনটাই ভালো আছি। কোনো কান্নাগিনীকে দরকার নেই আমার লাইফে। আমি ফোনটা রাখলাম। আজকের পর আমার নাম্বারে যেন ফোন না আসে। যদি ফোন আসে তাহলে কিন্তু আমার খারাপ রূপটা আমি দেখিয়ে দিব। তারপর ত্রিধার মুখের উপরে ফোনটা কেটে দিলাম। রাগে শরীর ফেটে যাচ্ছে আমার। ভেবেছিলাম হয়তো কেউ কোনো দরকারের জন্য এত কয়টা ফোন করেছে আমায়, কিন্তু এখন তো দেখি নাটকওয়ালি ফোন দিয়েছে। এখন কেন রে চোখের জল ফালাচ্ছিস? তখন কই ছিল তোর এই ভালোবাসা যখন আমিও কেঁদেছিলাম? খোদা নিজের হাতে বিচার করেছে তোর। এসব নিয়ে ভাবছিলাম, তখনই আম্মু এসে ডাক দিল। বাবা, একটা কথা বলতাম তোকে। হ্যাঁ মা, বলো। বাবা, জানি তোকে এখন এসব বলা ঠিক হবে না, কিন্তু তাও বলছি, কারণ সারাদিন তোর উপর অনেক ধকল গেছে। তাছাড়া তোর কাছে এখন কোনো